দর্শকবৃন্দ, আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, আমার সাবজেক্টটার জন্য অনেকে হয়তো আমার উপরে রাগ করবে, কিন্তু সাবজেক্টটা আমি টেনেছি। ডাকসু নির্বাচন। এখন ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে আমি কথা বলবো, কিন্তু ওখানে আমি একটা শব্দ উচ্চারণ করেছি, বলেছি রাজাকার সন্তানদের ডাকসু নির্বাচনে জয়লাভ। রাজাকার শব্দের পরে আমি স্বেচ্ছাসেবী কথাটা লিখেছি। আমি রাজাকারদের মোটেও আন্ডারমাইন করি নাই, ডিসরেসপেক্ট করি নাই। আমি বলছি রাজাকার মানে স্বেচ্ছাসেবী। স্বেচ্ছাসেবী যারা, তারা কিন্তু বেতন নেয় না, ভলান্টিয়ার সার্ভিস। যারা স্বেচ্ছাসেবী তারা সমাজের উন্নয়নে কাজ করে, দেশের উন্নয়নে কাজ করে, ব্যক্তি উন্নয়নে কাজ করে বিনা পয়সায়। তো এই লোকগুলোকে তো আর গালি দেওয়া যাবে না। গালি দেওয়া যাবে? আমি তো দিতে পারবো না, এবং আমি তাদেরকে দেবও না। তো আমি বলছি রাজাকার সন্তানদের ডাকসু নির্বাচনে জয়লাভ। এখন এই জয়লাভের মধ্য দিয়ে বিএনপির অর্জনটা কি? এটা কি বিএনপির অর্জন কি হলো, নাকি জনগণ বিএনপিকে বর্জন করেছে? এখন আপনারা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে জনগণ তাকে অর্জন করছে না বর্জন করছে, ডাজ ইট রিয়েলি ম্যাটার? ইট ডাজ রিয়েলি ম্যাটার। কেন এটা ম্যাটার করে আপনারা জানেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের দিকে অনেকে তাকিয়ে থাকে। এটার একটা প্রভাব জাতীয় রাজনীতিতে, এটা একটা প্রভাব পড়ে। এই প্রভাবটা কতদূর পর্যন্ত যাবে না না যাবে এটা সময় বলে দেবে, কিন্তু এটা নিয়ে কথা বলার আমার মনে হয় দরকার আছে। এখন জাতীয় নির্বাচনে কতটা এফেক্ট করবে এই রাজাকার শব্দটা স্বেচ্ছাসেবীদের সন্তানদেরকে নিয়ে? আপনারা জুলাই আগস্ট বিপ্লবের সময় দেখেছেন হাসিনা বলেছে যে স্রেফ রাজাকারের সন্তানদের ব্রেইন আছে, মুক্তিযোদ্ধাদের নাই। ওই একটা শব্দে মনে হয় আগুনে ইগনাইট করেছে, বিপ্লবটা সফল হয়ে গেছে। আজকে এই ডাকসু নির্বাচনের রেজাল্ট আপনার কেন মনে হয় না যে টোটাল সাবজেক্ট সামথিং আনএক্সপেক্টেড? সবাই হিসাব করে আমরা বসে আছি, আমি নিজে বসে আছি যে ছাত্রদল এখানে জিতবে, এত ভোট পাবে, এত ভোট পাবে। তারেক রহমান পার্টিতে এই নির্বাচনে জয়লাভ করার পরে তারেক রহমান কি ভাষণ দিবে, এই ভাষণটাও উনি তৈরি করে রেখেছে। কিভাবে কনগ্রাচুলেট করবে, কাকে কোলে তুলবে, কাকে আবার ওই যে আছে না রবিউল ইসলাম নয়ন, এই যে ভাষণ দেয়, আমিও জানি তুমিও জানো, তুমিও জানো আমিও জানি রাজাকাররা পাকিস্তানি, এই স্লোগানটা তারেক রহমান বলছে, এটা সে খুব পছন্দ করছে। তো সাবজেক্টটা তো ওইখানে গিয়ে দাঁড়াইছে। আজকের এই বিষয়টা নিয়ে আমি একটু আলাপ আলোচনা করব। এক ভদ্রলোক জাতীয়তাবাদী ছাত্র দলের শুরু থেকে ঢাকা মেডিকেল কলেজে পড়াকালীন সময়ে এই ছাত্রদল যারা তৈরি করছে, তাদের ওই যারা তৈরি করছে ফাউন্ডার, তাদের একজন, তাকে ইনভাইট করেছি, উনি কাজে আছে, তারপরে ওনাকে জোর করে বলেছে আমার সাথে থাকতে হবে। ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আমেরিকায় পেশাগতভাবে একজন চিকিৎসক, বিএনপি আওয়ামী লীগের বহু বাংলাদেশি এই ভদ্রলোকের কাছ থেকে এসে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দেশে ফিরেছে। আরেকজন বাংলাদেশের এক সূর্য সন্তান কর্নেল হাসিনুর রহমান, বীর প্রতীক, ওনাকেও বলেছি ভাই আসেন আমরা একটু কথা বলি। দুজনেই রাজি হয়েছেন। ইনশাল্লাহ আসুন আমরা ওনাদের সাথে আমরা পরিচিত হই এবং আমরা কথাবার্তা শুরু করি। আমি প্রথমেই স্বাগত জানাবো কর্নেল হাসিনুর রহমান, বীর প্রতীক, আপনাকে। ভাই, আল্লাহর অনেক মেহেরবানি এবং আপনার অনেক স্যাক্রিফাইস ভাই, যা আমাদেরকে আপনি সময় দিয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আমি গর্বিত আপনার অনুষ্ঠানে থাকতে পেরে, ধন্যবাদ। ওকে, এরপরে আমার শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মুজিবুর রহমান মজুমদার, যথারীতি আপনি কাজেই আছেন, বাট দেশের প্রসঙ্গে, দেশের জন্য স্যাক্রিফাইস করার জন্য আমি আপনি ইনশাল্লাহ যেভাবে আমরা দুই ভাই দাঁড়ায় যাই, ইনশাল্লাহ দাঁড়ায় যাব। আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হাসিনুর ভাই, এবং থ্যাংক ইউ জ্যাকুব মিল্টন আমাকে সুযোগ দেওয়ার জন্য। সালাম এবং শুভেচ্ছা আপনার সমস্ত দর্শক যারা এখন দেখছে এবং যারা ভবিষ্যতে দেখবে তাদের সবার জন্য। একটা কথা আমি প্রথমেই
ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আপনাকে দিয়ে আমি জিজ্ঞাসা করতে চাই। এটা অনেক পুরানো, কিন্তু তারপরে একটু বলতে চাই। রাজাকার এই শব্দের ফার্সি বা আরবি বা উর্দু আমি যেদিকেই ঘাটি, অর্থটা বাইরে আসে স্বেচ্ছাসেবী, মানে ভলান্টিয়ার। তাইলে মানে আমরা এই ভারতীয়রা এত ভালো একটা শব্দকে যেভাবে ব্যবহার করেছে, তাতে মনে হয় না এই শব্দটাকে ধর্ষণ করে প্রতিনিয়ত? ধর্ষণ মানে রেপ করে এই শব্দটাকে, এত ভালো একটা শব্দকে প্রতিনিয়ত রেপ করে। মানে এই এর এর মূল মন্ত্রটা কি? এত ভালো একটা শব্দকে কেন তারা প্রতিদিন ধর্ষণ করে? যদি আপনার আপনার ব্রেইনে বা আপনার দূরদর্শিতায় আমাদেরকে যদি কিছু একটু বলেন। থ্যাংক ইউ। আসলে হয় কি, আপনার ঐতিহাসিকভাবে কিছু ভালো শব্দ খারাপ হয়ে যায়। যেমন ধরুন, রাজাকার শব্দ যেটা আপনি বললেন, রাজাকারের মেইন অর্থ হলো স্বেচ্ছাসেবক। ইসলামিক হিস্ট্রিতে নানা সময় যখন যুদ্ধকালীন অবস্থাতে একটা 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 জায়গায় একটা সৈন্য বাহিনী গিয়েছে, সেখানে সাধারণ লোকরা তাদেরকে হেল্প করছে, দে আর বেসিক্যালি হেল্পার, রাজাকার। কিন্তু দুঃখজনকভাবে আমাদের আমাদের দেশের হিস্ট্রিতে রাজাকার এমন একটা বাহিনীকে হেল্প করছে যেটার সাথে আমরা সাধারণ জনগণ এবং মুক্তি বাহিনীরা ফাইট করতেছিল। সুতরাং এটা একটা ট্যাগ হয়ে গেছে যে আমরা রাজাকার বলতে বুঝি যে স্বেচ্ছাসেবক না, আমরা রাজাকার বলতে বুঝি স্বৈরা শাসক পাকিস্তান হায়নার সমর্থক বা সমর্থক গোষ্ঠী। এই জন্য এটা একটা, যেমন ধরেন এই যে আওয়ামী 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 একটা উর্দু শব্দ, আওয়ামী মিনস সবাই, জনগণ। কিন্তু আজকে আওয়ামী লীগটা এই স্বৈরাচার পতনের পরে এটা একটা গালি হয়ে গেছে। হ্যাঁ, তুই একটা আওয়ামী লীগ। হ্যাঁ, তো এই ট্যাগিং অলরেডি হয়ে গেছে, তাই না? একইভাবে ধরেন নাৎসি, নাৎসি পার্টিটা ন্যাশনালিস্ট পার্টি, রাইট? নাৎসি পার্টি না, কিন্তু এখন নাৎসি বলতে আমরা বুঝি হিটলার এবং তার খারাপ কাজ। তো তো হিস্টোরিক্যালি অনেক ভালো শব্দ নোংরা হয়ে যায়। যেমন এই মুহূর্তে আমি তোমার জয় বাংলা করে দিব, হোয়াট দ্যাট মিন? কিন্তু শেষ করে দেব। জয় বাংলা তো একটা একটা স্বাধীনতার একটা স্লোগান ছিল। বাংলাদেশে জি। এমন কোনো লোক নাই যে জয় বাংলা স্লোগান দেয় নাই 71-এ, তাই না? তো হিস্টোরিক্যালি এই ওয়ার্ডগুলোর পরিবর্তন হয়ে যায় এবং এটার হিস্ট্রির সাথে ট্যাগ হয়ে যায়। আনফরচুনেটলি রাজাকার শব্দটা বাংলাদেশের ট্যাগ হয়ে গেছে, যেহেতু ওই সময় তারা সহযোগী ফোর্স হিসেবে কাজ করছে। আল বদরও একটা ইসলামিক শব্দ, আল বদর যারা যুদ্ধে হেল্প করছে, তাই না, বদর বাহিনীর দিকে। তো সেটা ইসলামিক হিস্ট্রিতে একটা ইম্পর্টেন্ট একটা হিস্ট্রি, আল বদর। কিন্তু আমাদের দেশের হিস্ট্রিতে এটা ট্যাগ উইথ আওয়ার স্বাধীনতা যুদ্ধ। এই জন্য এটা তো আমি এইটা 53 বছর পরেও আমি এটা নিয়ে ইয়ে করতে, কারণ যারা রাজাকার ছিল তারা অলরেডি বেশিরভাগই মৃত। হ্যাঁ, আর রাজাকারের সন্তান রাজাকার হবে এমন কোনো কথা নাই। যেমন একটা কথা আছে, হাজির সন্তান পাজিয়ে হয়, তাই না? হাজির সন্তানের সব হাজি হবে তেমন কোনো কথা নেই। ভালো লোকের সন্তান ভালো হবে এমন কোনো কথা নেই। শুধু রাজাকারের সন্তান হলেই যে রাজাকার হবে, দ্যাটস নট রাইট। রাজাকারের সন্তান কুড বি এ মোস্ট পেট্রিয়টিক পারসন ইন বাংলাদেশ। আমি এরপরে কর্নেল হাসিন, আপনাকে সেম কথাটাই আমি জিজ্ঞাসা করব যে এই রাজাকার শব্দটার অর্থ স্বেচ্ছাসেবী, ভলান্টিয়ার। এই শব্দটা এত ভালো একটা শব্দ, অ্যারাবিকে ফার্সিতে যেভাবে আপনি ট্রান্সলেট করতে যান, তো এই শব্দটাকে মুজিব ভাই এমন অদ্ভুত একটা তুলনা করেছে জয় বাংলা, যে জয় বাংলা তো স্বাধীনতার স্লোগান। এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট জয় বাংলা শব্দটার উৎপত্তি কিন্তু হয়েছে 1953 সালে। এক হিন্দু ক্যালকাটায় বসে এই শব্দটা উচ্চারণ করছে, পরবর্তীতে এটা চুরি কইরা ভারতের লোকজনরাই আবার এটা বাংলাদেশে ব্যবহার করছে। কিন্তু এখন এই জয় বাংলা শব্দটাকে অনলাইন অ্যাক্টিভিস্টদের একজনে বলে জয় বাংলা কইরা দেবো, অর্থাৎ এই জয় বাংলাতে আসল জয় বাংলা কইরা দিছে। এখন এই রাজাকার শব্দটা হইছে স্বেচ্ছাসেবী বা ভলান্টিয়ার, যেটা আমাদের সমাজের জন্য কাজে লাগে। এই শব্দটাকে কি কইরা তারা এত নেগেটিভলি বাংলাদেশে ইম্পোজ করলো, মানসিকভাবে আপনাদেরকে আমাদেরকে ম্যানিপুলেট করলো। আচ্ছা, অশিক্ষিতরা না হয় শব্দটা বুঝে নাই, কিন্তু আমরা শিক্ষিত জনগোষ্ঠী যারা, তারা এই শব্দটাকে কি করে প্রতিনিয়ত মিসইন্টারপ্রেট করি। কর্নেল হাসিন, আপনার মাইক্রোফোনটা অফ। ভাই যে বলি, আমাদের সমস্যাটা হচ্ছে 71-এর যুদ্ধটা।
এই যুদ্ধের ইতিহাসটাকে হাসিম এত ভাই একটু জোরে রঞ্জিত বলেন। হাসিন ভাই আপনার মাইক্রোফোন যদি একটু সাউন্ডটা বাড়াইয়া দেন প্লিজ। আমি বলতে চাচ্ছি ৭১-এ যে আমাদের ন্যারেটিভটা, এটাকে আমরা ঠিকমতো মূল্যায়ন করি নাই বা একে আমরা ঠিকমতো অ্যাড্রেস করতে পারি নাই। অর্থাৎ দেখেন, ৭১-এর যুদ্ধের শুরুতে শহীদ জিয়া ঘোষণা দিয়েছেন, তার দেওয়ার কথা না, দিয়েছে শেখ মুজিবুর রহমান, যেটা কাঙ্ক্ষিত না। উনি সুন্দর করে বস্তা প্যাটটা নিয়ে উনি চলে গেছেন পাকিস্তানিদের কাছে। ইভেন নিজের বস্তা নিজে টানেনও নাই, পাকিস্তানেরই টানছে। উনি বড় নেতা, উনি কখনো স্বাধীনতা চান নাই, পাকিস্তানের প্রধানমন্ত্রী। এটাই, এই জিনিসটাকে আমরা আমরা ইভ্যালুয়েট করতে পারি না, কেউ সৎ করে বলি নাই। এত দিন ধরে আমরা শুনতেছি ৩০ লাখ ৩০ লাখ ৩০ লাখ, কোনো একজন নেতা বলেন নাই ৩০ লাখের গণনা দরকার। যে লোকগুলি আমাদের জীবন দিছে তাদের আমরা নাম জানতে চাই। ২ লাখ নারী ধর্ষিত হয়েছে, একটা নারীও কাম্য না ধর্ষিত হোক, তাদের নাম ঠিকানা পরিচয় নাই। থানার ওসি তো ছিল বাঙালি, কেন মামলা করে নাই? আসলে সব মিলে তারপরে দেখেন, যুদ্ধ যখন শুরু হলো, আওয়ামী লীগরা ৭ দফা চুক্তি করলো ভারতের সাথে, সবকটাই আপত্তিকর চুক্তি। তো আমাদের ইতিহাসটাকে পুরা নিয়ে গেছে ভারত। যেই ন্যারেটিভ দেওয়া হয়েছে, যে ন্যারেটিভটা কাজে লাগে আওয়ামী লীগ, আর এই আওয়ামী লীগ আমাদের স্বাধীনতার কথা বলে এরাই আমাদের মুক্তিযুদ্ধ হত্যা করছে। আবার দেখেন, এই মুক্তিযোদ্ধারাই তরুণ অফিসার সেনাবাহিনীর, তারাই আবার শেখ মুজিব হত্যা করছে। এটা ইতিহাস। আমরা কোন ন্যারেটিভ, এর কারণ হলো স্বচ্ছতা নাই। স্বচ্ছতা না থাকলে আপনার কোনো কাঙ্ক্ষিত ফলে পৌঁছতে পারবেন না। এখন রাজাকার আপনি বললেন, সে তো স্বেচ্ছায় করছে, ভালো কথা। শেখ হাসিনার স্বামী কোথায় চাকরি করতেন? পাকিস্তানের বেতনমুক্ত কর্মচারী। এরকম অনেক তার ছিল, তার বেতনমুক্ত কর্মচারী। জামাত ইসলামের কথা বলেন, তো নিজের পয়সা দিয়ে কত রাজনীতি। এই রাজাকার বলেন, আল বদর বলেন, আল শামস করেন, পাকিস্তানের সেনাবাহিনীর সদস্য বেতনে চলতো, অর্থাৎ পাকিস্তানি সরকারের বেতনে চলতো। এটা নিয়ে আমরা কোনো কথা বলি নাই, কিন্তু ট্যাক্স দিয়ে গেছে এক করে। বুঝতে চাই না, এটা তো জামাতের অঙ্গ সংগঠন না, হয়তো জামাত সহযোগিতা করছে। জামাতকে একা করছে কেন? মুসলিম লীগ করে নাই? কিন্তু ওই একটা জায়গায় আমরা আসি। তারপর তো শেখ মুজিবুর রহমান কিছু বলে যান নাই, তার কথাটা আমরা শুনি নাই, তার কথা ছিল, উনি তো বলেন নাই। কোন আপদ মস্তক সম্পূর্ণ ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য। তো এই জায়গায় ভাই আমাদের শুরুতেই গন্ডগোল, এবং কেউ আপত্তি তুলে, এতদিন পরে আমরা তুলতেছি আপত্তি, এবং বিএনপিও এটা সুযোগ পাইতে করে নাই। কারণ খালেদা জিয়া, জিয়াউর রহমান এনারা বিতর্কে যান নাই, বাট খালেদা জিয়া যাওয়া উচিত ছিল ওই সময়টায়, অনেক মিলিটারি অফিসার ছিল, মূল্যায়ন করতো। কেন করে নাই? ওই 75 যদি আপহোল্ড করে, নিজেদের কৃতিত্ব থাকে না, 75 হিরো হয়ে যায়, 75 তরুণ ছেলেরা হিরো হয়ে যায়। এই যে আমাদের মানসিকতা, যার যা কৃতিত্ব তাকে দিতে হবে ভাই। আজকে 75 না হলে হাসিনাও আসতো না, খালেদাও আসতো না, জিয়াও আসতো না। আমরা ভুলে যাই ওদেরকে, ওরাই ছিল সূর্য সন্তান, ওদের জন্য আজকে কথা বলতে পারতেছি। আমি একটা কথা আপনাকে বলি ভাই, শেখ জামাল বাংলাদেশের পয়সা দিয়ে উনি সেন্ডার্সে ট্রেনিং করছেন। উনি সেনাবাহিনীতে আসার পর নিয়ম হলো, মিলিটারি অফিসার ট্রেনিং হওয়ার পর যে দেশেই হোক না কেন, মূলত আমাদের দেশেই হয়, তাকে 2টা মাস সৈনিকের সাথে থাকতে হয়। ওই বাথরুম ইউজ করতে, ওয়াশরুম ইউজ করতে হয়, ওই খাবার খেতে হয়, যাতে এক কাস্টমস সোলজার। উনি একদিনের জন্য ছিলেন না ভাই, একদিনের জন্য অফিসের মধ্যে ছিলেন না। এটা হলো আমার দুর্ভাগ্য। এই জন্য আজকে আমাদের পরিণতি, এবং কঠিন আচ্ছা, পরিণতি আজকে যে ডাকসু নির্বাচন, এই হলো একটা আরেকটা কারণ। আমরা মূল্যায়ন করি নাই ছাত্রদের। বলবো ওকে পরে ভাই, ধন্যবাদ। ওকে কর্নেল হাসিন, আপনাকে আমি একটু একটা কথা জিজ্ঞাসা করি। আপনি বলছেন জিয়া রহমান সাহেব করেন নাই, কারণ উনি দেশের ইনফ্রাস্ট্রাকচার তৈরি এবং হিস্ট্রিক্যালি আমাদেরকে গুছানোতে ব্যস্ত ছিলেন। খালেদা জিয়ার করার কথা ছিল, করা উচিত ছিল, কিন্তু উনি করেন নাই। আচ্ছা, একটা কথা, ওনার করা উচিত ছিল, আপনার কি মনে হয় এটাও না উনি করে নাই? এটা কি ওনার অদূরদর্শিতা, না ওনার চারপাশে ভারতীয় গোলামরা এবং কুকুরছানারা বসে আছে, তারা করতে দেয় নাই? এটা পরিষ্কার করে বলি, এখন ওনার পাশে যারা আছেন কুকুরছানা ভারতের, তখনও ছিল। এই লোকগুলির জন্য কোনো কাজ করা যায় নাই। আজকে ডক্টর ইউনূসের আশেপাশে কারা? এই কুকুরছানাগুলি আছে, কোনো কাজ করা যাচ্ছে না। আইনি জটিলতা, আদালতের জটিলতা, এই কুকুরছানারই আমাদের দেশের সমস্যা। আপনি দেখেন, এত বড় একটা বিপ্লব হইলো, করলো ছাত্ররা, এখন বলে মাস্টার মাইন্ড এ, মাস্টার মাইন্ড এ। এই মাস্টার মাইন্ড গুলি
এই ছাত্ররা রেজাল্ট দিল, ছাত্ররা আচ্ছা ভোট দিয়ে প্রমাণ করে দিল। হাসিন ভাই, একটা কথা, আপনার আমার বা ডক্টর মুজিবের আমাদের রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নাই। ধরেন আমি অনভিজ্ঞ একজন মানুষ, আপনি চিন্তা করে দেখেন, এই আরাফাতের সাথে ঢাকা 17 আসনে নির্বাচন করছে হিরো আলম। হিরো আলম পর্যন্ত রাজনৈতিক দূরদর্শিতা, ডানে বায়ে মার খাইয়া উত্তর দক্ষিণ বুঝে। আমার উপরে আপনারা রাগ করেন না, খালেদা জিয়ার কি অতটুকু দূরদর্শিতা বা দেশপ্রেম ছিল না যে আমি আমার চারপাশে যারা বসে আছে এরা মূলত কুত্তার ছাও, এরা আমার স্বামী যে জন্য মারা গেছে, আমার স্বামী বাংলাদেশে যে জন্য দল গঠন করছে, আমার স্বামী যে জন্য স্বাধীনতার ডাক দিছে, আমাকে যারা ঘিরা রাখছে, এরা আমার স্বামীর ওই মহৎ উদ্দেশ্যের বিরোধিতা করে। আমি কেন তাদেরকে সাপোর্ট করব? ওনার ভিতরে কি, ওনার কাছ থেকে আমি যদি এটা আশা করি, আমি কি ভুল আশা করব? অবশ্যই না, ওনার উচিত ছিল, করা উচিত ছিল, আসলে বুঝতে হবে উনি একটা গ্রামের মহিলা, গ্রামের মানে মানে কি বলে এটাকে, মফস্বল এলাকার মহিলা। উনি এই স্বামীর সাথে ছিলেন, এই বাড়িতে ছিলেন দীর্ঘ 40 বছর। এখন পর্যন্ত কোনো বিএনপি নেতাকে শুনলাম না এই ঘর থেকে বের করে দেওয়ার জন্য আমি অপরাধীদের দণ্ড দিব। কতটা একবারও বলে নির্লজ্জ, নাই, একবার একবারও বলেন। বলে নাই। এবং দেখেন এই জেনারেলগুলি আশেপাশে ঘুরতেছে, একটা জেনারেলের কথা বলেন। আমি তো জেনারেলদের ধরবো, আমি সিভিলদের ধরবো তো সুবিধা আছে, এই জেনারেলটার কথা বলেন নাই। ওকে, তারপরে আপনি দেখেন এই ম্যাডামের একটা গৃহবধূ থেকে উনি রান্না করতে করতে আমাদের বউ বাচ্চার মতো ওইখান থেকে রাজনীতি আসছেন। তো রাজনীতি কিছুই বুঝতেন না, আস্তে 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 ঘর থেকে বের হয়ে এসে রাজপথে আইছেন এবং সেরা নেত্রী হয়েছেন গণতন্ত্রের। উনার পক্ষে ক্ষমা, এখন উনি ক্ষমার বিশ্বাসী, এই সুবিধাই আসলে লোকজন নিচে, এমন ওনাকে বোঝানো হয় নাই নানা রকম ঝামেলা। দেখেন সরল বিশ্বাসের চেকের সাইনটা উনি সরল বিশ্বাসে সাইন করছেন, বা জি নিজের জন্য নেন নাই। এটাকে জি, সুবিধা করা হয়েছে। এই দোষটা কার? খালেদা জিয়ার না তার সহযোগীদের? তার খুব সহযোগিতা। লজ্জাজনক। ওকে সহযোগীদের। ওকে ধন্যবাদ ভাই। ওকে, আমি আপনার কাছে আসছি। ডক্টর মুজিব, আমি জানি কর্নেল হাসিনের সাথে আমি কয়েকটা বিষয়ে কথা বলছি, আমি আপনার সাথে এসব ব্যাপারে কথা বলতে গেলে আমি একটু সচেতন বেশি থাকি, কারণ আপনি খালেদা জিয়ার সাথে সরাসরি রাজনীতি করেছেন, মধ্যে কোনো ওয়াল ছিল না। আপনি প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে সরাসরি রাজনীতি করছেন। আপনার কাছে এই গাল গল্প করে কারো লাভ নাই, কারণ আপনার সাথে যখন এই কথাগুলো বলি আমি অত্যন্ত সচেতন থাকি। আপনি কি বলবেন যে এটা বেগম জিয়ার যে কাজটা করা উচিত ছিল, যেটা কর্নেল হাসিন বলে এবং আমি হাসিন ভাইকে সমর্থন করি, আপনার কি মনে হয় এইসব ব্যাপারে বেগম জিয়া স্ট্রং কিছু সিদ্ধান্ত নিতে পারতেন? কিন্তু তার আশেপাশে ছিল ভারতীয় কুকুরছানারা, যারা এখনো দলটাকে খোকলা করে খাচ্ছে, যেমন মির্জা আব্বাস, যেমন গোরখোদক আব্বাস, বিএনপির শাউয়া, তারপরে মির্জা ফাক, আব্দুল আওয়াল মিন্টু, সামাও বায়েদ, রুমিন ফারহানা, এদের মতো লোকজনরাই কি, এই আমির খসরু মাহমুদ, এরা সবাই কি বেগম জিয়া যে কোনো কাজ করতে গেলে ওনাকে বলছে যে এটা করতে দেয়া যাবে না, নাকি উনি এটা বুঝতে পারতেন না যে আসলে সাবজেক্টটা কি? আপনার উত্তর দেওয়ার আগে আমি জাস্ট একটা কথা বলিনি, রাজাকারের ব্যাপারটা একটু শেষ করিনি। বাংলাদেশে যদি আপনি যে সত্যিকারের অর্থ ধরেন কারা ওই সামনের শাসনকে প্রথম সাহায্য করছে, তার মধ্যে নাম্বার 1 প্রথম সবার আগে রাজাকার হলো শেখ মুজিবুর রহমান, নাম্বার 1 রাজাকার। কারণ সেই প্রথম এই সরকারকে মানে পাকিস্তানের সেনাবাহিনীকে সমর্থন করছে সেই প্রথম, এবং তার সাথে সেকেন্ড রাজাকার যে ছিল সে হলো ডক্টর কামাল হোসেন। ওকে, এবং আপনি যে রাজাকারের তালিকা ধরেন, এবং কামাল হোসেন কিন্তু আজ পর্যন্ত তার ওই সময়কার ঘটনা কোন জায়গায় বলে না, কারণ হি নোজ হোয়াট ইজ দ্য ট্রুথ। হ্যাঁ, সে ওই সত্যকে নিয়ে এসে কবরে যাবে, সে বলবে না। সে কিন্তু ওই 9 মাস কোনোদিন বলে না সে কি করছে। এনিওয়ে, এটা দুঃখজনক, ওনার মতো একজন বিজ্ঞ মানুষ, বাংলাদেশের হিস্ট্রিতে একজন ইম্পর্টেন্ট লোক হয়েও উনি বাংলাদেশকে ডিপ্রাইভ করছেন সত্যিকার ইতিহাস থেকে। এবং আমি ব্যক্তিগতভাবে অনলি বিকজ অফ দ্যাট রিজন আই হেট হিম বিকজ অফ দ্যাট, কারণ আমি বিশ্বাস করি না হি কুড বি এ ভেরি গুড লয়ার বাট নট এ প্যাট্রিয়ট। আর আমার কাছে প্যাট্রিয়টিজমের উপর আমার কোনো কিছু নেই, আই ডোন্ট কম্প্রোমাইজ ইন ওয়ান প্লেস। সেকেন্ড কথা, রাজাকার ব্যাপারে আমি শেষ করতে পারি, আমি আপনি একটু উত্তর দিচ্ছি। নাম্বার অফ রাজাকার যে লিস্ট আওয়ামী লীগ তৈরি করছে, সেটাতে আওয়ামী লীগের মধ্যে হলো হাইয়েস্ট রাজাকার,
তারপরে বিএনপি, তারপরে জামাত। সো এটা আমি আপনি ক্লিয়ার করে দিলাম। রাজাকারের সংখ্যায় যদি আপনি ধরেন কারা রাজাকার বেশি ছিল, হ্যাঁ, সেটা পরিষ্কার যে আওয়ামী লীগের মধ্যে রাজাকার বেশি। এখন তারা যাকে ট্যাগ দেখ না কেন, রাজার ম্যাটার। এখন আসেন আপনি যে কথাটা দেখেন, বেগম জিয়া, আপনি নিজেকে ওই জায়গাটা প্লেস করেন। ধরেন বেগম জিয়া আপনার বোন, ধরে নেন, এবং আপনার বোনের হাজবেন্ড এরকম একটা পজিশন থেকে এইভাবে তাকে কিল করা হয়েছে, আর আপনার বোন ছিলেন জাস্ট এ হাউসওয়াইফ। ওই মুহূর্তে ওনার দুইটা নাবালক সন্তান এবং ওনার হাজবেন্ড এতটাই অনেস্ট ছিলেন, ওনার জন্য কিছু রেখে যাননি। ওই অবস্থাতে আপনার বোন যদি আপনাকে জিজ্ঞেস করে যে ভাই আমি কি করা উচিত এই মুহূর্তে, আপনি কি অ্যাডভাইস দেবেন তাকে? শোনো, সবকিছু বাদ দাও, তোমার মেইন দায়িত্ব হলো এই দুইটা সন্তানকে বড় করা। Am I right or not? অ্যাবসলিউটলি। আমি আপনি বাংলাদেশের যত ভাই আছে যার বোনের হাজবেন্ড মারা গেছে, এর বাইরে আমাকে বলেন কেউ কি বলবে যে না আমি চাই তুমি রাস্তায় আন্দোলন শুরু করো? ফরগেট অ্যাবাউট ইউর চিলড্রেন। বেগম জিয়াকে জোর করে রাজনীতিতে নামানো হয়েছে এবং সেই জোরটা করছে বিএনপি লিডাররা। কেন? কারণ তাদের নিজেদের অদক্ষতার কারণে তারা নিজের লিডারশিপ দিতে পারেনি। জিয়া রহমানের পরে যে লিডারগুলো তারা তৈরি করে গেছে তাদের নিজের অন্তর, আমি সাক্ষী এগুলো, আমি ছিলাম ওই সময় বাংলাদেশে, অন্তর কলহের কারণে তারা বাধ্য হচ্ছে বেগম জিয়াকে এনে ইউনাইট করার জন্য অর্গানাইজেশন থেকে। এখন আপনি এই মহিলাটাকে জোর করে নিয়ে আসছেন, যার কোনো তার সংসার চালাবার মতো তার কোনো ইয়ে নাই এই মুহূর্তে, দুইটা নাবালক শিশু যেটা দায়িত্ব তার উপরে। সেই জায়গা থেকে তাকে আপনি একটা দেশের একটা বড় দলের দায়িত্ব দিচ্ছেন, একটা স্বৈরাচার শাসকের সরবার আন্দোলনের লিডে দিচ্ছেন, তারপর দেশ পরিচালনা করার দায়িত্ব দিচ্ছে জনগণ। ওই জায়গাটাতে ওনার মতো একজন মহিলাকে যে জীবনে পলিটিক্স করেন, যে জিয়া রহমানের ফ্যামিলি মানে পরিবার, ওনার নিজের পরিবার ছাড়া তার আর কোনো দায়িত্ব ছিল না, সেই জায়গা থেকে আপনি এত বড় একটা দায়িত্ব দিচ্ছেন, তাকে যেই লোকগুলো সমর্থন সহযোগিতা করা উচিত ছিল তারা তা করেনি। এবং এটা একদম প্রথম থেকে, একদম আপনার ফার্স্ট যেই বিএনপি যত লিডার ছিল ওই সময়টা আমি দিতে। সুতরাং এইটা ওনাকে ওই জায়গাটায় তৈরি করে তারা নেয়নি, তারা নিজের অন্তর্কলহ এবং দলাদলি এবং এবং নিজের নিকৃষ্ট স্বার্থের জন্য, পজিশন এবং ক্ষমতা এবং এবং অর্থ স্বার্থের জন্য তারা বেগম জিয়াকে ওই জায়গায় আনে। তো আমি ওনাকে আগে দোষ দেওয়ার আগে আমি দোষ দিব ওইসব নেতাদেরকে যারা ওই সময় ছিলেন এবং পরবর্তী যারা আপনি যাদের নাম বললেন, এভরিবডি ইজ দ্য সেম থিং ওইখান থেকে নিয়ে এখন পর্যন্ত। এবং তারা বরাবরই বেগম জিয়াকে মিসগাইড করে গেছে। তারপর আমি বলবো এত কিছুর ভিতরেও বেগম জিয়ার একটা ভালো গুণ, এটা সবাই আপনারা জানেন, যে when she takes decision for the country, he takes a decision for the country. সেখানে কম্প্রোমাইজ করা হয়তো বাংলাদেশে মানে ইকোনমি ডেভেলপ করার জন্য কি করতে হবে এটা হয়তো ওনাকে স্বচ্ছতা নাই, যেহেতু উনি ওই জায়গাটায় যান নাই, কোনো পড়ালেখা করেন নেই বা ওইটা নাই। ওনাকে যাদের সাজেস্ট করা উচিত ছিল তারা যে অনেস্ট তাকে সাজেস্ট করতো, অবশ্যই ম্যাডাম খালেদা। আমি অনেক ঘটনা জানি এরকম যে ম্যাডাম খালেদা যে একা ডিসিশন নিয়েছেন যেটা দেশের স্বার্থে, অনেকে তাকে সমর্থন করে তারপরে নিতেছেন, কিন্তু ওনাকে দায় দায়িত্ব দেওয়ার আগে আমি দায় দায়িত্ব দিব পুরো বিএনপি লিডারশিপকে। এবং আজকে যে আপনি যে টপিকের কথা বলবেন আমি আসবো, আমি আপনাকে দেখাবো যে এই যে আজকে যে ডাকসুতে ছাত্র দলের মতো একটা দল হেরে গেল এইভাবে, তার দায় দায়িত্ব কিন্তু ছাত্র দলের না। আমি আবারও বলতেছি, তার দায়িত্ব হলো কারেন্ট বিএনপি লিডারশিপ, স্পেশালি যারা আমি আপনাকে এক্সপ্লেন করে দিব যে কেন আমি এই কথাগুলো বলছি। ওকে, আমি আপনার কাছে ব্যাক করলে আমি আপনাকে এগুলো সবগুলো ভেঙে ভেঙে বলে দিব যে কেন আমি কথাগুলো বলছি। ওকে, আপনার কাছে ব্যাক করব। দর্শক বিন্দু, একটা বিষয় আমরা আজকের আলোচনা করব ডাকসু নিয়ে, কিন্তু আমরা প্রথমেই আলোচনা করেছি স্বেচ্ছাসেবী, এই রাজাকার এই শব্দটা। আর ডক্টর মুজিবুর রহমান মজুমদার, আপনি আমাকে এক কথায় একটু উত্তর দিবেন, আলটিমেটলি কি আপনার মনে হয় এই রাজাকার শব্দটা দিয়ে বাংলাদেশের 17 থেকে 20 কোটি মানুষকে গত 53 বছর ধরে যেভাবে বলদ বানানো হয়েছে, আপনার কি মনে হয় দেশবাসী ঘুরে দাঁড়িয়ে বলছে নো, এটা কি আর আমরা খাই না? এর অর্থ কি এটা? এখানে একটু ডিফার করে আপনার সাথে, বলদ বানাবার চেষ্টা করা হয়েছে, বলদ বানাতে পারেনি।
এই যে ডিফারেন্স বিটুইন চেষ্টা করা আর বলদ হয়ে যাওয়া। বাংলাদেশের সাধারণ জনগণ, আমি আমি আবারও সেটা আপনি একটা ইয়েতে বুঝছিলাম, আই রেসপেক্ট সাধারণ জনগণ, তারা অলওয়েজ রাইট ডিসিশন দিচ্ছে, তারা বলদ বানাবার চেষ্টা করছে। আপনার বাংলাদেশের সোকল ইলিট, সোকল এরা যারা একই একই রসুনের কোষের মধ্যে সব এক জায়গায় কাজ করতেছে, তারা একটা গোষ্ঠী একটা দেশের স্বার্থে কাজ করতেছে, তারা চেষ্টা করছে এই 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 নানা রকম ট্যাগ দিয়ে নানা রকম ইয়ে দিয়ে দেশকে বিভক্ত করে জনগণকে ভুল পথে চলি করার জন্য। জনগণ কখনোই ভিতরে অন্তরে তারা এই জিনিসগুলো অ্যাকসেপ্ট করে নাই, যার জন্য যখনই সুযোগ পেয়েছে তখনই রাজাকার বলাতে আর এটা রিয়াক্ট করছে। সুতরাং জনগণ কিন্তু এখানে কোনো রং না, জনগণকে বলদ বানাতে পারে নাই। জনগণ যদি বলদই হইতো তাহলে এই 24-এর আন্দোলন হতো না। জনগণ যদি বলদই হতো তাহলে আজকে শিবির ঢাকা ইউনিভার্সিটিতে বিপুল ভোটে জিতে না। জনগণ বলদ হয় না, আলটিমেটলি বলদ দিচ্ছে, যারা বলদ বানানোর চেষ্টা করছে তারা আলটিমেটলি বলদ হয়ে গেছে। জনগণ এই শিক্ষা তাদেরকে দিচ্ছে, তারা হচ্ছে বলদ, জনগণ বলদ হয়। সুতরাং আপনাকে এই ফ্রেজটা চেঞ্জ করতে হবে। বাংলাদেশের জনগণকে রেসপেক্ট করা শিখতে হবে আমাদেরকে বোঝানো হয় এই এলিটরা যে বাংলাদেশের জনগণ অশিক্ষিত। আমি আপনাকে চ্যালেঞ্জে বলতে পারি বাংলাদেশের জনগণ রাজনৈতিক সচেতনতা পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেশি। আমি প্রত্যেক দেশের সাথে কম্পেয়ার করে দেখাবো যে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ মোর প্যাট্রিয়ট এবং রাজনৈতিক সচেতনতা সবার চেয়ে বেশি। কিন্তু কিছু লোক আছে যারা আমাদের বলদ বানানোর চেষ্টা করছে, আজকে তারা নিজেরা বলদ হয়ে গেছে। ওকে, মুজিবুর রহমান মজুমদার, আমি আপনার কাছে ব্যাক করব। কর্নেল হাসিন, আপনি খুব মনোযোগ দিয়ে আমি দেখেছি আপনি শুনেছেন এবং আপনি হেসেছেন ডক্টর মুজিবুর রহমান মজুমদার যা বলেছে। আপনি কি ওনার সাথে একমত যে দেশের জনগণ আর এই রাজাকার শব্দের এই এটাকে ভুলভাবে ইন্টারপ্রেট করা, এই শব্দটাকে ধর্ষণ করা দেশের জনগণ আর মানছে না বা মেনে নিচ্ছে না? ভাই, ৭৪ বছরের ইতিহাসে আমরা এত নির্বাচন দেখছি, এত মিথ্যাচার দেখছি, জনগণ ফেড আপ। এখন এই মোবাইলের যুগে আপনারা কথা বলতেছেন, বহু লোক দেখতেছি। আপনাদের সন্দেহ থাকে 10টা রিক্সাওয়ালারে জিজ্ঞেস করেন চাঁদাবাজি কে করে, কারা ভালো, জামাত খারাপ না বিএনপি খারাপ, আপনি উত্তর পাবেন। এবং পাবেন এরকম 100% পাবেন, ইনে মিনে বলবেন না রিক্সাওয়ালা, ফকিররা। এটি বাস্তবতা। এখন ওই বুয়াদের ওই মোবাইল আছে, তারা দেখে, পত্রিকা পড়ে না, হয়তো পড়তে পারে না, বাট মোবাইলের এই যুগে একটু স্মার্ট, চরম সচেতন। ভাইয়ের মতো বললাম, চরম সচেতন। আমার খেয়াল আছে আমি সীমান্ত এলাকাতে ভারতে বসছে অপারেশনে ঢুকেছিলাম, ছোট ছোট ছেলে ইন্টারমিডিয়েট পরে, তোমরা কারে ভোট দেবে দিবা, একদম স্মার্ট। আজকে এত বছর পর, 30 বছর পর থেকে আমার লোক তার চেয়ে স্মার্ট। এবং বুয়া থেকে শুরু করে সবাই জানে। ভ্যানালা ওই মুরগির দাম বলতেছে, সবজির দাম বলতেছে, তাকাই আছে ইউটিউবের দিকে। এবং আজকে না আপনারটাই দেখতেছে, গালাগালি হচ্ছে, দেখবে মজা করে। এটা আমাদের বিশাল একটা বিপ্লব। এখন আর 6-9 বুঝবে না। ওকে, কর্নেল হাসিন, আপনি এই মুহূর্তে ঢাকায় আছেন, দেশের ছাত্রদের সাথেও আপনার কথা হয়েছে, জনতার সাথে কথা হয়েছে, নিজে অনেক কিছু দেখেছেন। আপনি এক কথায় যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি, এই ডাকসু নির্বাচনে ছাত্রদল বলেছে এই ফলাফলকে আমরা বর্জন করলাম, নির্বাচনটা ভুয়া নির্বাচন হয়েছে। আবার তাদেরই দলের গোরখোদক আব্বাস সে বলছে যে আওয়ামী লীগ গোপনে গিয়ে, ছাত্রলীগ গোপনে গিয়ে এই শিবিরকে ভোট দিছে, যার জন্য তারা হইছে। এখন আমি যদি ইন্টারপ্রেট করি, এই আওয়ামী লীগকে গত 1 বছরে পুনর্বাসন করার চেষ্টা করছে বিএনপি, আওয়ামী লীগের ছাত্রলীগের রাজনীতিকে হালাল বানানোর চেষ্টা করছে বিএনপি, তাইলে যাদেরকে এই 1 বছর ট্রাই করলা তারা ঘুইরা যায় শিবিরের ভোট দিল, ডাজ দ্যাট মেক এনি সেন্স টু ইউ? দুইটা প্রশ্ন, আপনার কাছে মনে হয় কি না যে নির্বাচনটা ম্যানিপুলেট করা হয়েছে? 2 নম্বর প্রশ্ন, এখানে কি আসলে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজনরা গিয়ে শিবিরকে ভোট দিছে? আপনার কি এটা মনে হয়েছে কর্নেল হাসিন? ভাই একদম বাটপাটি কথা। যে ডিফারেন্সটা দেখেন, এই ডিফারেন্সটা যদি পুরাটাও দেয় তাও তো হয় না। মনে না পুরা আওয়ামী লীগ দিচ্ছে, তারপরে তো পারে না। সুতরাং এসব ফাইজলামি কথা বলা মানে এটা মানে লজ্জাকর। আমি একটা কথা বলি, কেন এই যে বিপ্লব করলো ছাত্ররা, ভাই রক্ত দিল ছাত্ররা, আমজনতা,
এটাকে তো বিএনপি করে নাই। আমি কোন নেতাকে দেখি নাই গত 5ই আগস্টের 7 দিন বা 8 দিন থেকে কোনোদিন দেখি নাই। আমি চিত্র শিল্পী শহীদুল্লাহ ভাইকে দেখছি আমি, আর কোন নেতাকে আমি দেখি নাই রাজপথে। তারা বলেও নাই কখনো। বিপ্লবের পর যদি বলে আমাদের তারেক ভাই মাস্টার মাইন্ড, তাহলে কেমন লাগে বলেন? এরপরে আপনি আসলেন, ওনারা সংস্কারের কথা প্রশ্নই আসে, এইটা না সেটা না, এত কনফিউশন কেন? ছাত্রদেরকে বোকা মনে করেন? বুঝে না? সব বুঝে। আজকে মনে করো আওয়ামী লীগ চলে গেছে, এই একটা বছর পলাশীর মোড়ের কাঁচা বাজারের মুরগি মাছ নীলক্ষেতে চাঁদাবাজি কে করছে? দেখি এই ছাত্র শিবির করছে, আওয়ামী লীগ করছে? আওয়ামী লীগ মানে ছাত্র দলের লোকরা করছে বলেন? এখন সব দৃশ্যমান। চাঁদা একটা বিরাট ফ্যাক্টর। যদি কেউ করে, এই ইলেকশন তো ভালো হারছে, আগামী ইলেকশন একই অবস্থা হবে, লজ্জা কিচ্ছু নাই। কর্নেল হাসিন, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, আপনি যে কথাটা বলছেন, আপনি কি বলবেন এই যে বাইরে বিএনপির বা ছাত্র দল বা যুব দলের চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, ধর্ষণ, অফিস আদালতের দুর্নীতি, সচিবালয় গিয়ে মাস্তানি, এর সবকিছুর এফেক্টটা কি ডাকসু নির্বাচনের ছাত্ররা, তারা তো আপামর জনসাধারণের চেয়ে তারা তো একটু লেখাপড়া বেশি করছে, সব খোঁজ খবর নিছে, তা আপনি কি মনে করেন এর একটা এফেক্ট ডাকসু নির্বাচনে পড়ছে? ভাই একটু এফেক্ট না, পুরো এফেক্ট করছে। এই ছাত্ররা সব বুঝে। আপনি কথা শুনে না, হাদির কথা, আমি এদের কথা শুনি, টিএসসি যাই, অনেক জ্ঞানী। এট টাইমস মনে হয় আমি শিখি, আমি আর্মির লোক দেখি পড়াচ্ছি, এট টাইমস আমি মনে শিখি, ওদের থেকে অনেক শিখার আছে। অনেক জ্ঞানী, অনেক স্মার্ট, দে আন্ডারস্ট্যান্ড এভরিথিং। আমি মানে গর্ববোধ করি ছাত্ররা আমাদের ভবিষ্যৎ এবং দেশটাকে সুন্দর করবে ইনশাআল্লাহ। তো তাইলে আপনি বলতে চাচ্ছেন গোরখদক আব্বাস প্রতিদিন 3 কোটি টাকা আর্ন করতে পারে, কিন্তু গোরখদক আব্বাসের এই 3 কোটি টাকার কথা ছাত্ররা ভুলা যায় না, যার জন্য গোরখদক আব্বাস রেজিস্টার বিল্ডিং এ ঢোকার পরেও ওখানে ম্যানিপুলেট করতে পারে নাই, কেউরে কথা শুনাইতে পারে নাই। সাবজেক্টটা কি এরকম? ভাই এই গোরখদক আব্বাস সাহেব যাওয়াতে আর ভোট কমছে, না গেলে ভোট আর একটু পাই। যাওয়াতে লোকজন এটা বুঝে, আপনি বুঝেন অবস্থাটা। আমি আর কি বলবো আপনাকে, এর ছাত্রদের বোধাই বলার কোনো অবস্থা, ভেরি ম্যাচিউরড। ওকে, কর্নেল হাসিন, আমি আপনার কাছে ব্যাক করছি। আপনার কথাটা চমৎকার লাগছে যে গোরখদক আব্বাস ওখানে গিয়ে আরো ভোট কমাইছে, গোরখদক আব্বাস ওখানে গিয়ে ভোট বাড়ায় নাই। ডক্টর মুজিবুর রহমান মজুমদার, কর্নেল হাসিন একটা কথা বলছে, গত এই 1 বছরে বিএনপির ভণ্ডামি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, রাস্তাঘাটে রিক্সাওয়ালা পিটানো, টেম্পো স্ট্যান্ডে যাইয়া চাঁদাবাজি করা, এবং বিএনপি সাউয়া সব জায়গায় যাইয়া চিল্লাচিল্লি বাজায়, এই সালাউদ্দিন সব জায়গায় গিয়া সিনিয়রদের দূরে সরাইয়া দিয়া প্রমাণ করছে যে ভারতের 9 বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে। কর্নেল হাসিন বলছে এই সব ধরনের কার্যক্রম এই সবাই বাইরে না বুঝলেও ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা খুব ভালোভাবে বুঝছে যেটা ভারতীয় আধিপত্যবাদ, এই জন্য ছাত্রদলকে ভোট দেয় নাই। আপনি কি এই মতের সাথে একমত কিনা? আর উনি আরেকটা কথা বলছে, গোরখদক আব্বাস ইউনিভার্সিটিতে যাওয়ায় ভোটের সংখ্যা আরো কমছে, আপনি এই মন্তব্যের সাথেও একমত কিনা? আমি একমত, তবে আমার কিছু কথা আছে। জি, আমি একটু সময় নেব, কিছু মনে করেন না, মানুষকে বুঝতে হবে হিস্টোরিক্যালি জিনিসটা কি, ডাকসু কি, বাংলাদেশের ছাত্র আন্দোলন কি, এটা বুঝতে হবে মানুষকে। আপনি একটা কথা বলছিলেন যে ছাত্র লীগের ছেলেরা কি ভোট দিচ্ছে কিনা। আপনি জানেন যে ঢাকা ইউনিভার্সিটিতে ডাইহার্ড ছাত্রলীগ হলো সবচেয়ে বেশি হলো জগন্নাথ হলে। যদি ছাত্রলীগই ভোট দিত এই শিবির প্যানেলকে, তাহলে আপনার জগন্নাথে 5টা ভোট পড়ে না ফরাদের জন্য, ইয়ের জন্য 11টা ভোট পড়ে না ভিপির জন্য, তাহলে অনেক বেশি ভোট পড়ার কথা, তাই না? তার মানে ছাত্রলীগ হিসাবে এই শিবিরের প্যানেলকে ভোট দেয় নাই। ভোট দিলে আপনার জগন্নাথের রেজাল্ট অন্যরকম হতো। এটা হলো যারা বলতে চায়, যারা এখানে ক্রেডিট দিতে চায় যে ছাত্রলীগের ছেলেরা ছাত্রদলকে ভোট না দিয়ে তারা এদিকে ভোট দিচ্ছে, তারা রং। আমি এটা এক্সাম্পল আপনাকে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আসছেন ছাত্র রাজনীতি। আপনি জানেন
যে আওয়ামী লীগ যখন দফা নিয়ে 66 এ নামে রাস্তায়, তখন কিন্তু তারা খুব একটা বেশি পায় না এবং আওয়ামী লীগের পপুলারিটি দিন দিন কমে যাচ্ছিল। তখন ছাত্রলীগ এবং ছাত্রদের 11 দফা আন্দোলনে কিন্তু আওয়ামী লীগ আবার ট্র্যাক উঠিয়ে দেয় এবং যেহেতু ছাত্রলীগ তখন মেইন ফোর্স ছিল বাংলাদেশে এবং ডাকসুতে ছাত্রলীগ কয়েকটা ইয়েতে থাকা ছিল, এটাই কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধকে ত্বরান্বিত করছে। সুতরাং ডাকসুতে ছাত্রদের কি লিডারশিপ, that has lot of relevance to our history. ছাত্ররা সাধারণত স্পেশালি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা যে কোনো কান্ট্রিতে ছাত্ররা হলো ইউজুয়ালি এস্টাবলিশমেন্টের এগেনস্টে। যে এস্টাবলিশমেন্ট থাকুক না, গভর্নমেন্ট যাদের থাকবে তার বিরুদ্ধে থাকে ছাত্ররা। এটার মোর এক্সাম্পল বাংলাদেশে দেখেন, 1972 থেকে 75 আওয়ামী লীগ সরকার, শেখ মুজিবের মতো একজন লিডার, দেশের লিডার, এবং আওয়ামী লীগের এত লিডার এবং ছাত্রলীগের ওই সময় প্রথম যখন ডাকসুতে নির্বাচন হয় স্বাধীনতার পরপর, যেই ছাত্রলীগ বয়ান করে যে তারা যে স্বাধীন করছে, সেখানে ডাকসুতে জিতছে ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ জিততে পারে না। তার পরবর্তীতে জিতছে জাসদ ছাত্র ইউনিয়ন, এরাই জিতছে। এবং আশ্চর্য হলো যে যখন আপনার জিয়া রহমান পাওয়ারে আসছে, হিজ এস্টাবলিশমেন্ট কেম ফ্রম আর্মি, তারপরেও ওনার ছাত্র দল, যেটা সরকারি পার্টি, ওনার ছাত্র দল বিকাম মোর পপুলার দেন এনি অপোজিশন পার্টি অ্যাট দ্যাট টাইম। তাহলে ছাত্র দল, আমি ছাত্র দলের প্রথম কমিটি, ন্যাশনাল কমিটি, আমি এক্সিকিউটিভ মেম্বার। জিয়া রহমানের নিজের হাত দিয়ে আমাকে নাম ঢুকেছেন, আমাকে নিচ্ছেন মেডিকেল কলেজ থেকে। আমি অদ্ভুতভাবে ওই সময় অর্গানাইজেশন ঢাকার ইউনিভার্সিটিতে কলাভবনের সামনে যে প্রথম ছাত্র দলের মিটিং হয়, সেটা আমি ছিলাম, যেখানে ছাত্র দলের অনেক ছেলে ভয় যায় নাই মিটিং করতে বিকজ অফ আরঙ্গর থ্রেট, সেখানে আমি গেছি। তো আই নো অল দ্য থিং। ছাত্রদল ওই সময় বিং এ গভর্নমেন্ট পার্টি বিকাম পপুলার এবং সংসদে ছাত্রদল পজিশন পেয়েছে, তাই না? এবং পরবর্তীতে আরো তো ছাত্রদল অনেকবার পজিশন পেয়েছে, আমানুল্লাহর কথা আপনার মনে আছে নিশ্চয়ই। এখন তার মানে কি, যে ওই সময় ছাত্রদলটা একটা পজিটিভ রাজনীতি নিয়ে আসছিল ডাকসুতে বা ঢাকা ইউনিভার্সিটিতে, এবং সেটা জিয়া রহমানের পজিটিভ রাজনীতি কিন্তু এফেক্ট করেছে সাধারণ ছাত্রদেরকে, এবং তার কারণে বিভিন্ন হলে ডাকসুতে ছাত্র দলের বিং এ গভর্নমেন্ট বিকাম মোর পজিটিভ। এই জায়গাটার থেকে আজকে ছাত্র দল সেই জিনিসটা হারিয়ে ফেলছে। আজকে ছাত্র দল যে পজিটিভ ইয়েটা করা উচিত ছিল ইয়েতে গত এক বছরে বা গত বিগত দিনগুলোতে, তা করতে ফেল করছে। এটা হলো নাম্বার ওয়ান কারণ ছাত্র দল এইভাবে হেরে দেওয়ার জন্য। অন দ্য আদার হ্যান্ড, শিবির বা শিবিরের সাথে যারা আছে তারা পজিটিভ রাজনীতি করে গেছে, তারা ট্যাগিং করে নাই, তারা ছাত্রদের কথা বলছে, তারা অন্য জিনিস নিয়ে কথা বলে না, তারা জামাত ইসলাম ইস্যু নিয়ে কথা বলে না, তারা দেশের ইস্যু এবং ইউনিভার্সিটি ইস্যু নিয়ে কথা বলছে। ছাত্র ছাত্রীরা দেখতেছে যে কারা তাদের পক্ষের লোক, কারা তাদের জন্য কাজ করবে। সো দ্যাটস ওয়ান থিং দ্যাট এটা বিশেষভাবে ইনফ্লুয়েন্স করছে। আরেকটা নেগেটিভ ইনফ্লুয়েন্স আসছে, আমি আপনাকে বলি, গত একটা বছরে, এটা অনেকবার আপনার এখানে বলছি, বিএনপির বেশ কিছু লিডার যাদেরকে মানুষ শ্রদ্ধা করতে এক সময়, তাদের কথাবার্তা এবং তাদের ভারত প্রেম, প্রকাশ্য ভারত প্রেম, এগুলো সাধারণ ছাত্রকে এফেক্ট করছে। বিএনপি রাজনৈতিকভাবে এতটাই দেলীয় হয়ে গেছে এখন, তারা এইটুকু বুঝতে পারলো না যে 95% অফ দ্য লোক, বাংলাদেশের লোক ভারতের বিরুদ্ধে, এবং তার জন্য তারা রক্ত দিচ্ছে। যে লোকরা, যে ছাত্র রক্ত দিচ্ছে, তাদের কাছে ভারতকে প্রাধান্য দিতেছে বিএনপি আজকের এই লিডারশিপ। কতটা রাজনৈতিকভাবে দেউলিয়া হলে একটা দল একটা এত বড় একটা আন্দোলনের পরে পুরো ন্যারেটিভকে চেঞ্জ করার চেষ্টা করে। তারা সালাউদ্দিনের মতো লোককে, তারা অন্যান্যদের কি গোরখতক মির্জার মতো লোকদেরকে তাদেরকে মুখপাত্র বানায়। তাদের দুদু যে বলে, নিজে বলে ভারত হলো আমাদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, ওপেনলি বলে। তো আপনার সাধারণ ছেলেরা যারা আন্দোলন করলো, যারা জীবন দিল, যেখানে লিডারশিপ দেওয়া উচিত ছিল ওই আন্দোলনের বিএনপিকে এবং ছাত্র দলকে, তারা ফেল করছে, তারা দেয় না লিডারশিপ। সাধারণ ছাত্র লিডারশিপ দিচ্ছে এবং আলটিমেটলি শিবিরের লোক লিডারশিপ দিচ্ছে এখানে। তো তাদের সাথে সাধারণ জনগণ, ছাত্ররা তারা কি এক বছরের মধ্যে সাথে সাথে এটা ভুলে যাবে? সুতরাং এই যে জিনিসগুলো সবগুলো মিলে তারপরে গত একটা বছরে বিএনপি যে দুর্নাম কামাইছে সারা দেশে এবং ছাত্র দলের ছেলেরা যে দুর্নাম কামাইছে, এটা কি ছাত্রছাত্রীরা দেখতেছে না?
তারা প্রত্যেকটা জিনিস দেখতেছে, তারা হয়তো বলবে না মুখে, কিন্তু দে অল নো ইন দেয়ার হার্ট যে তারা কাকে ভোট দিবে না দিবে। তো এই যে প্রতিফলন, আপনি এখানে যে হাসিম একটা কথা বলছে, বিএনপি কিন্তু অল্প ভোটে হারে নাই, অলমোস্ট 1/3 ভোট পেয়েছে ভিপি পজিশনে, হাফ ভোট পেয়েছে জিএস পজিশন, এই জিএস পজিশনে হাফ ভোট পেয়েছে। আপনি চিন্তা করে দেখেন, ইভেন বিএনপি স্বতন্ত্র ক্যান্ডিডেটকে হারাতে পারে নাই, এর চেয়ে লজ্জার কি হতে পারে? স্বতন্ত্র ক্যান্ডিডেট 5 জন জিতে গেছে, বিএনপির একটা লোক ডাকসু জিতে পারে না। 28টা পজিশনের মধ্যে 23টা পজিশন ছাত্র শিবিরের গ্রুপ থেকে আসছে, আর 5টা আসছে স্বতন্ত্র। স্বতন্ত্র কিভাবে জিতে? তাদের কি বেস আছে? তাদের কোনো রাজনৈতিক বেস নাই, কর্মী বেস নাই। তার মানে সাধারণ ছাত্রছাত্রীরা স্বতন্ত্রকে প্রেফার করছে দেন ছাত্র দল ছেড়ে। এটা কিন্তু একটা সিরিয়াস সিরিয়াস চিন্তার ব্যাপার। আমি জানি না বিএনপি লিডারশিপ এটা চিন্তা করবে কিনা, বা তাদের সেই দক্ষতা বা মেধা আছে কিনা চিন্তা করার। তারা, আমি জানি, ব্লেম দিবে অনেককে, তারা ব্লেম দিবে ভিসি কে, তারা বলবে যে আজকের এই সিনেট এবং এই কি বলে শিক্ষকরা সব জামাতি, এই জামা সব ঢুকাই দিচ্ছে এবং তারা এটা কারচুপি করছে, অনেক কথা বলবে। একমাত্র ভিসি ছাড়া সবগুলো টিচার হলো আওয়ামী লীগের লোক, তারা এখনো রয়ে গেছে। ওরা যাই বলুক, তার নিজের ঘায়ে রেসপন্সিবিলিটি নেবে না, তারা একবারও চিন্তা করবে না মুখ আয়নার দিকে তাকিয়ে যে গত একটা বছর আমরা কি করছি। আমরা জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করতেছি। আমরা জনগণ যে ন্যারেটিভ আমাদের কাছে তুলে দিচ্ছে যে আমরা অ্যান্টি ইন্ডিয়ান, আমরা ইন্ডিয়ার এই 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 হাসিনা সরকারকে, স্বৈরাচার সরকারকে আমরা উৎখাত করছি জীবনের আমাদের রক্ত দিয়ে, সেখানে এগেইনস্টে তারা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেছে। তো এইটা যে কতটা দেউলিয়া পানা একটা দলের জন্য দুঃখজনক। এবং আমি সেটা লাস্ট আপনাকে বলছিলাম যে বিএনপি কিন্তু গত 15 বছর অনেক ছেলে মারা গেছে, অনেক ছেলে মেয়ে মারা গেছে, এবং বিগত এই আন্দোলনে মোর দেন 400 তারা ক্লেম করে মারা গেছে। তারা তাদের রক্তের সাথে বেমানি করতেছে, যারা ভারতের আধিপত্যবাদের এগেইনস্টে জীবন দিতেছে তার দলের লোক, তাদের সাথে বেমানি করতেছে। সুতরাং এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো বিএনপি যতগুলো না বুঝবে, বিএনপি যেমন মুসলিম চলে গেছে, যেমন আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি আস্তে আস্তে বাংলাদেশে সকল রাজনৈতিক দল হয়ে যাবে। এবং আমি মুজিব ভাই, আপনার অত্যন্ত লজিক্যাল কথা, এখানে আপনার কথার বিরোধিতা করার মতো কোনো তথ্য আমার কাছে নাই, কিন্তু আমি কিছু একটা আপনাকে এই ফলো আপ একটা কোশ্চেন আপনাকে করতে চাই। আমি বুঝলাম আওয়ামী লীগ বা ছাত্রলীগ ডাকসু ইলেকশনে ভোট দেয় নাই, কিন্তু আপনি কি মনে করেন না যে আওয়ামী লীগ বা ছাত্রলীগ বিএনপির এই চেহারাটাকে খুইলা দেওয়ার জন্য, দ্যাট দে আর নট ক্যাপাবল to use huge popularity in favor of Bangladesh, rather তারা বিএনপিকে এমন ভাবে এখন পোর্ট্রে করার সুযোগ পাইছে দ্যাট আওয়ামী লীগ এবং বিএনপি দুইটার দলই ভারতপন্থী। এটা প্রকাশ পাওয়ায় ছাত্র রাজনীতিতে, স্পেশালি ঢাকা ইউনিভার্সিটিতে সবাই চিন্তা করে রাখছে যে তাইলে আমরা ভারতীয় আগ্রাসনের বিপক্ষে গিয়ে বিপ্লব করলাম, বিএনপি যদি ভারতীয় আগ্রাসনের পক্ষে হয় তাহলে আমরা বিএনপিকে কেন ভোট দেব? এর এফেক্ট সিরিয়াসলি পড়ছে বলে আপনি কি মনে করেন যে ঢাকা ইউনিভার্সিটিতে? আমি আপনাকে বলি, আমি জানি না আপনারা অনেকে হয়তো আওয়ামী লীগকে বা ছাত্রলীগকে একটা ক্রেডিট দিতে চাচ্ছেন এটার মধ্যে, তাদেরকে একটা ব্লক হিসেবে দেখাতে চাচ্ছেন, তারা দে ক্যান ডিসাইড দ্য রেজাল্ট অফ দিস ইলেকশন। আমি মনে করি না। এখন আমি কেন মনে করি না আমি বলি। 40,000 ভোটের মধ্যে 78% লোক ভোট দিচ্ছে, তাহলে 22% যারা ভোট দেন তারা কারা? তারা কি ছাত্রলীগ না? অফকোর্স তারাই ছাত্রলীগ। সুতরাং আর ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগের অত্যাচারে 5% লোক ছাত্রলীগ করে কিনা আই ডাউট। তাহলে যারা ভোট দেয় নাই আমি ধরে নিব তারাই ছাত্রলীগের লোক। আর আমি তো বললাম যেহেতু জগন্নাথ হলে majority people did not vote these people, মানে majority মানে কি সুপার majority people did not vote this এই প্যানেল। আর শিবির তো শিবির হিসেবে আপনার প্যানেল দেন, শিবির দিচ্ছে ঐক্যবদ্ধ জোট হিসেবে প্যানেল দিচ্ছে। তো ঐক্যবদ্ধ জোটকেও যখন এরা সমর্থন দেয় নাই, জগন্নাথ হলে আপনার 100% হিন্দু থাকে, এটা আপনি জানেন নিশ্চয়ই। তারা যখন এই প্যানেলকে ভোট দেয় তারা তো শিবির হিসেবে আসে নাই, তারা আসছে ঐক্যবদ্ধ প্যানেল হিসেবে। তারা কাকে ভোট দিচ্ছে? আইদার তারা ছাত্রদেরকে ভোট দিচ্ছে, অথবা তারা ওই যে কি মাল্লারে ভোট দিচ্ছে তারা।
এবং আপনি যদি এখানে মাল্লা বোর্ড এখানে অনেক বেশি, তাহলে আমি ধরে নিব যে যে এজ এ হোল ছাত্রলীগের কোনো প্ল্যান নাই এখানে। তাদেরকে আমরা অযথা ক্রেডিট দিচ্ছি। তারা অনেকেই মেজরিটি তারা ভোটই দেয় নাই, কোনো পক্ষে ভোট দেয় না, কারণ যেহেতু তাদের এখানে ভোট দেওয়ার কোনো জাস্টিফিকেশন আমি খুঁজে পাই না। আমি যদি ওরা ছাত্রলীগ হয় আমিও দিতাম না ভোট, আমি কেন ভোট দিতে যাবো? এবং যারা ভোট দিচ্ছে তারাও এই প্যানেলকে ভোট দেয় না। সুতরাং এটা এটা যারা অ্যানালাইসিস করার চেষ্টা করে যে আওয়ামী লীগের ভোট 30% আসছে, ছাত্রলীগের ভোট, এগুলো সব ফলস, ভুয়া কথা। আপনার আপনার এত বড় আন্দোলন পরে যদি 30% লোক তাদের থাকতো তাহলে হাসিনা টিকে যেত। হাসিনা টিকতে পারে নাই। হ্যাঁ, জনগণ যদি 30% ওদের ভোট হয় তাহলে ওই জনগণ গেল কোথায়? জনগণ ওদের কাছে লাঠিয়াল আর্মস থাকার পরে তারা জিততে পারে নাই। তারা ছাত্রলীগের ছেলেদেরকে, যুবলীগের ছেলেকে নামাই দিয়ে রাস্তায় জিততে পারে নাই। তো জনগণের মধ্যে 30% লোক তার পিছিয়ে দাঁড়ানো হয় কেন? তো এগুলো যারা ভুয়া এগুলো তৈরি করে সকল আপনার ইন্টেলেকচুয়াল যারা আপনাদের এখানে আসছে অনেক জায়গায় এগুলো বলতে চায়, তার আর কিছুই না, তারা আওয়ামী লীগকে জিয়ে রাখতে চায়। আওয়ামী লীগ ইজ ডেড, ছাত্রলীগ ইজ ডেড, কবর হয়ে গেছে, লেট ইট বি লাইক দিস। ওকে ডক্টর মুজিব, আমি আপনার কাছে ব্যাক করব। কর্নেল হাসিন, বিএনপি যে একটা বিশাল জনপ্রিয় দল, এটা তো আপনি আর আমি চাইলেও অস্বীকার করতে পারবো না। এই 5ই আগস্ট 2024-এর পরে আপনার কি মনে হয় না বিএনপি যদি জনগণমুখী রাজনীতি নিয়ে ভারতীয় আগ্রাসনকে মোকাবেলা করতে যাইতো, তাইলে এর একটা পজিটিভিটি তারা এত দিন পর্যন্ত এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াতো, তারেক জিয়া কুড হ্যাভ বিন পোর্ট্রেট অ্যাজ ওয়ান অফ দ্য স্বাধীনতার নায়ক, এটা পারতেন। এখন হিয়ার ইজ দ্য $1 মিলিয়ন কোয়েশ্চেন, আপনার কি মনে হয় যে বিএনপির যেই গ্রুপটা ভারতের তাবেদারি করছে বা যারা আড়ালে আবডালে এখনো ভারত জিন্দাবাদ দিচ্ছে, আপনার কি মনে হয় সোকল যেটা ওই হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ, নাকি মানসিকভাবেই এই লোকগুলো বিকারগ্রস্ত, লোভী, চরিত্রহীন এবং কুত্তা? আপনার কি মনে হয়? ভাই আপনি তো সবই বলে দিলেন, কথা হলো আসলে সত্য ভাই। আপনারা একটা বিপ্লবটাকে অস্বীকার করলেন, বানাদের অভ্যুত্থান একটা, এটা এমন একটা বিপ্লব অস্ত্র ছাড়া হেলিকপ্টারের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। আপনি অন্য অন্য বিপ্লব দেখেন, এটাকে আপনি আন্ডারমাইন করতে পারেন, এটা শুধু ইট পাটকেল দিয়েই হেলিকপ্টারকে ফেরত পাঠাইছে। হাসিনা চলে গেছে, মসজিদের ইমাম, এটাকে আপনারা ওন করি নাই আমরা এই বিএনপির জন্য। এবং বিপ্লবী সরকার হলে বিএনপি সাপোর্ট করলে বিএনপি আগের জায়গায় চলে যাইতে পারতো, বা যেটা আপনি বলতেছেন আসলে যাওয়া উচিত ছিল। এই সালাউদ্দিন ভাই এই দুদু প্রস্তাব করলে ভেসে যাবে, মানে আমি জানি না এত বড় নেতারা মানে কি, মানে আমি রাজাকারের বাচ্চা এই যে শব্দগুলি ব্যবহার করে দলটাকে নষ্ট করছে। আমি আপনার তো ভাই সত্য কথা, ঢাকা ইউনিভার্সিটির জন্য পাশেই আছে বাজার, একটা পলাশির মোড়, নীলক্ষেত বাজার, ওটা বলে ওই কাঁচা বাজার, এই বাজার হাট, এগুলো কি করছে একটা বছর চাঁদাবাজি? ছাত্ররা দেখে নাই? এগুলি বুঝতে হবে, এদেরকে রাখলে এই অবস্থা হবে। শিবিরে কোনো ছেলে বলতে পারবেন না যে মুরগি নিয়ে এসে দাম দেয় নাই, এটা পার্থক্য। জনগণ বোঝার চেষ্টা করতেছে। আমি খালি একটা বলি, এক জায়গায় শিবিরের ছেলে আছে, এক জায়গায় বিএনপির আছে, আওয়ামী লীগের আছে, বা বাম ঘরানার লোক আছে, একটা নারী যদি অসহায় হয় আশ্রয় নেওয়ার জন্য শিবিরের কাছে যাবে, বাকি তিনটার কাছে যাবে না। এটি হলো বাস্তবতা, মানে আমরা এটা বিশ্বাস করি, এখন জনগণও বিশ্বাস করে। আমরা এতদিন এই দলটাকে দাড়ি টুপি দেখলে আমরা খুব নেগলেক্ট করতাম, আমার নিজেও আমার এরকম একটা ধারণা ছিল, বাট এখন দেখি না, এরা তো ভালো খারাপ কথা বলে না, ভালো কথা বলে, দেশের কথা বলে, ভারতের বিপক্ষে বলে, যেটা আগে সবার বলা উচিত ছিল, কেউ বলে নাই তো। আজকে ছাত্ররা আমাদের শিখিয়ে দিছে ভারত আমাদের একমাত্র শত্রু, 2 নম্বর আওয়ামী লীগ। আমার বিশ্বাস এই যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম ছিল, আরে বাবা দেন না, কাউকে সম্মান দিলে নিজে সম্মানিত হয়, এটা বিএনপি শিখে নাই। কি দরকার ছিল মাস্টার মাইন্ড তারা দিয়ে বইলা, কি লাভটা হয়েছে? তারা দিয়ে তো খুশি হয়েছে, বাট এই ছাত্ররা সবাই অখুশি হয়েছে। বাট হাসিন ভাই আপনি বলছেন কি, হাসিন ভাই আপনি বলছেন কি লাভটা হইছে? লাভ হইছে
যারা তারেক জিয়াকে মাস্টারমাইন্ড বলছে তারা বিএনপির অনেক বড় নেতৃত্বে গেছে, আর যারা সত্য কথা বলছে তাদেরকে কোণঠাসা কইরা দলের পিছনে পালাই দিচ্ছে। তো তারেক জিয়া তো সত্য কথা শুনতে চায় না, সে তো পা চাটা শুনতে চায়। সে ক্ষমতায় না যাওয়ার দরকার নাই, ক্ষমতায় না থেকেই সে কোটি কোটি টাকা আর্ন করছে লন্ডনে বসে। তো তার সত্য কথা শোনার দরকার কি? আমি কি বলবো ভাই, মানে যার যার কৃতিত্ব তাকে দিতে হবে। আমি দেখছি নিজ চোখে, জামাতের অনুষ্ঠানে গেছি, জাস্ট ঘটনার কিছুদিন পরেই একটা হিন্দু মেয়ে তার বাচ্চা নিয়ে এসে হাজির। বিপ্লবে মারা গেছে, তারপর বাচ্চা হয়েছে, তার বহুদিন পর বিএনপি করছে। ওই সময় শুরুতেই তারা এই কাজটা করছে। আমি তখনই আমার মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে, না এরা চলে যাবে সামনে, ঠেকাইতে পারবে না, কোনো রকম কমপ্লেক্স নাই, এগুলো সামনে সারিতে নিয়ে বসাইছে। এটা বিএনপি, আমি জানি না, শিক্ষা নেওয়া উচিত, নিজেদের ভুলটা বোঝাও উচিত, শিক্ষা নেওয়া উচিত। এত সুন্দর একটা দল, এটা হারাই যাক আমরা চাই না। ধন্যবাদ ভাই। আর না ভাই, আপনাকে আপনি হারায়া যাক আপনি চান না, কিন্তু একটা জিনিস তাদেরকে তো আপনার বলতে হবে, নেতৃত্বের ক্ষেত্রে বিএনপি আমি তো দেখি দেউলিয়াপনার শেষ ধাপে গেছে। আপনি খেয়াল করে দেখছেন মঈন খান, নজরুল সাহেব, অন্যান্য দেশের পক্ষের যে নেতাগুলো আছে তাদেরকে আর আলোচনায় ডাকা হয় না। সামনে গিয়ে দাঁড়ায় বিএনপির সাউয়া, সামনে গিয়ে দাঁড়ায় গোরখতক আব্বাস, সামনে গিয়ে দাঁড়ায় মির্জা ফাক, সামনে গিয়ে দাঁড়ায় আব্দুল্লাহ ওয়াল মিন্টু, সামনে গিয়ে দাঁড়ায় আমির খসরু মাহমুদ। হাসিন ভাই, এরা প্রত্যেকে ইন্ডিয়ান ব্র্যান্ডেড, ইন্ডিয়ার কর্পোরেট ল তারা প্রোটেক্ট করে, ইন্ডিয়ার স্বার্থ তারা বাংলাদেশে রক্ষা করে। এই কথা তারা লুকাইয়া করে না হাসিন ভাই, তারা সগর্বের সামনে গিয়ে বলে ভারত আমাদের বন্ধু। তো এখন আপনি যে বিএনপি শুভকামনা করলেন, আমিও করলাম, মুজিব ভাইও করলো, কিন্তু নেতৃত্বে তো আছে তারা, তাদেরকে নেতৃত্বে রেখে আপনি শুভকামনা করলে লাভ হবে কি? ওদের জন্য একটা বিশাল বড় একটা টেস্ট হয়েছে ঢাকা ইউনিভার্সিটি। যদি না বুঝে, এখনো যদি বলেন স্থানীয় সরকার নির্বাচন দেন, বিএনপি বলবেন না। ওই যে অসৎ উদ্দেশ্য, আমি ক্ষমতায় যাব তারপর নির্বাচন করাবো, আর এই যে অসৎ উদ্দেশ্য, এটা আমজনতা আগে বুঝতো না, এখন কিন্তু সবাই বুঝে। এই জিনিসটা বিএনপি বুঝতেছে না। এখন মিডিয়ার যুগ, কেন চাচ্ছেন না তো পরিষ্কার, আপনার কেন পিয়া হাসিন ভাই, পরিষ্কার। হাসিন ভাই, আপনাকে ধরেন, আপনাকে একদিনের জন্য যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানানো হয়, আপনি কি ভারতপন্থী কোন লোককে নেতৃত্বে রাখবেন? ভাই কি বলেন, তাকে জেলে ঢুকাবো তারপরে কথা, ভারতের জেলে ঢুকাবো পরে কথা। ইউ রিড মাই মাইন্ড, আইল বি ব্যাক। মুজিব ভাই, আপনাকে যদি আপনারা যদি বলা হয়, খালেদা জিয়া ডেকে যদি বলে ডক্টর মুজিব তোমাকে একদিনে বিএনপির চেয়ারপারসন করা হইলো, আপনি ভারতপন্থীদের কি করবেন? হাসিনুর রহমান বলছে হাজতে ঢুকাইবো, আপনি কি করবেন ভাই? দেখেন, আমি আগস্ট 7 তারিখ গত বছর যখন আন্দোলনটা শেষ হয়, বা মানে তখনও বাংলাদেশে একটা সরকার তৈরি হয় নাই, তখনই আমি থ্রু সামবডি আমি তারেক সাহেবকে একটা মেসেজ দিয়েছিলাম। আমি জানি না আমি আপনার সাথে এটা ডিসকাস করছিলাম কিনা। সেখানে আমি পরিষ্কার করে বলছিলাম যে বিএনপি হ্যাজ টু টেক এ রোল হিয়ার রাইট নাও, এবং যারা সিনিয়র লিডাররা আছে তাদেরকে আপনি একটা বিরাট একটা সম্বর্ধনা দিয়ে থ্যাংক ইউ বলে তাদেরকে বিদায় করে দেন। কারণ এক একটা সময় আপনার আন্দোলনের সময় রাজনীতিতে অনেক সময় অনেকে বাদ দিতে হয়। ওই গ্রুপটা they failed 15 years to give the leadership to the against হাসিনা। তারা ফেল করছে এবং তারা জনগণের পাস বুঝতে পারে নাই। জনগণ যখন রাস্তায় নামছে তারা বলছে এটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। এই লোকগুলোকে আপনি যদি রেখে আগাতে চান, ইউল ফেল। আমি 7 তারিখ আগস্টে এই মেসেজ ওনাকে দিছি, ওনাদেরকে থ্যাংক ইউ দেন, ওনাদের স্যাক্রিফাইস আছে। আমি এটাকে ওনাদেরকে ছোট করতে চাই না। গত 15 বছর আপনারা অনেক আন্দোলন করছেন, অনেকবার জেলে গেছেন, অ্যারেঞ্জমেন্টে জেলে যান, আর যেভাবে জেলে যান গেছেন আপনারা। হ্যাঁ, তো আপনাদেরকে আমি অ্যাজ এ তারেক সাহেব আমি বলছিলাম, আমি ডেকে সবাইকে বিরাট ধন্যবাদ দিই, হ্যাঁ, দিয়ে বলি বা আপনাদের স্যাক্রিফাইস আমরা জীবনে ভুলবো না। এবং এই যে ইয়াং জেনারেশন যে নেতৃত্ব দিচ্ছে, যে সাহসী নেতৃত্ব দিচ্ছে, যে বলিষ্ঠ তাদের বক্তব্য, তাদেরকে অ্যাট্রাক্ট করে নিয়ে আসেন বিএনপিতে, তাদেরকে আগিয়ে দেন। ইউ আর এ ইয়াং লিডার, ইউ নিড ইয়াং পিপল উইথ ইউ, উইথ মেধা।
মাথা শূন্য মেধা দিয়ে ওই কে টাকা দিল আর কে এখানে, আমি তো আমেরিকার পলিটিক্স দেখছি এতদিন, আপনি আপনি আমি আর নাম বললাম না, তাদের কি কোয়ালিটি আপনিও জানেন, কারা লিডার হচ্ছে এখানে, কিভাবে লিডার হচ্ছে, তো ওইখানে গেলাম না। কিন্তু ওই রকম লোককে যদি আপনি লিডারশিপ দেন, বিএনপি টিকবে না। তো একটা সুযোগ ছিল ওনার হাতে, যে রাইট আফটার দ্য আন্দোলন ওনা, এবং ওনাকে সবাই রেসপেক্ট করে। এই যে আপনি যারা, এই যে আপনি আজকে যে এনসিপি পার্টি হলো, এনসিপি পার্টি আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এনসিপি পার্টি তৈরি হতো না যদি ওই সময় বিএনপি রাইট ডিসিশন নিত। ওই সময় যদি তারিক জিয়া যদি রাইট ডিসিশন নিত এবং এই এনসিপি লিডারগুলোকে যারা আন্দোলনটাকে আগে নিল তাদের যদি সম্পৃক্ত করতো জিয়া রহমান আদর্শে, বাংলাদেশের পেট্রিয়টিজমে, এবং বিএনপিকে, যেই বিএনপি 75-এর পর থেকে জিয়া রহমান পাওয়ারে আসার পর থেকে এতদিন পর্যন্ত অলওয়েজ অ্যান্টি ইন্ডিয়ান ভোট পেয়ে জিতছে, প্রো ইন্ডিয়ান ভোট পেয়ে জিতে নাই, প্রো ইন্ডিয়ান অলওয়েজ আওয়ামী লীগ। সেই বিএনপি যদি আজকে আওয়ামী লীগ হতে চায় এবং তারা যদি প্রো ইন্ডিয়ান এজেন্ডাকে নিয়ে আগাতে চায়, এটার অস্তিত্ব বিপন্ন হবে। তো এই জায়গাটাতে আমি ওনাকে বলছিলাম, বাট যেটা হয় আর কি, যে আমরা তো অত ইয়েতে না যে আমাদেরকে উনি কাউন্ট করবো। ওনার আশেপাশে যেসব লোকজন আছে, রয়্যাল লোকজন, তাদের কারণে আমরা ঢুকতে পারি না, আমাদের সাথে কথা হয় না। কিন্তু ওই সময় আমার সাজেশন আমি দিছি ওনাকে, আজকে যদি ওই জিনিসটা ওই সময় করতেন তাহলে এই গত একটা বছরে যেইভাবে এই লোকগুলো ডুবাইছে বিএনপিকে, এই জিনিসটা হতো না, এবং বিএনপি উড হ্যাভ বিন দ্য মোস্ট পপুলার পার্টি। এবং ডাকসু, এই যে আপনি, আমি ছাত্র দলের একটা ছেলেকে আমি এখানে ব্লেম করবো না, তারা যে এইভাবে এত ব্যাডলি হারছে তার জন্য আমি পুরোপুরি দায়ী করবো বিএনপির লিডারশিপ। আমি ছাত্র দলের একটা ছেলেকে, আমি নিজে ছাত্র দল করি, আমি জানি ছাত্র দলের ডেডিকেশন, আই নো হাউ দে ফিল ইন দ্য হার্ট, আমি জানি তারা কতটা কষ্ট পাচ্ছে এই মুহূর্তে, কিন্তু এই জন্য তারা একদম দায়ী না। ওকে, এই পুরো দায় দায়িত্ব হলো এই পুরো বিএনপি লিডারশিপ এবং গত বছরের কর্মকাণ্ড। বিএনপি লিডারশিপ বলতে কি আপনি একটা কথা আমি স্পেসিফাই করতে চাই, আপনি যে বিএনপি লিডারশিপকে আপনি দায়িত্ব দিচ্ছেন এর প্রত্যেকটা লোকই ভারতপন্থী বিএনপি লিডারশিপ। আমি যদি বলি স্পেসিফিক বিএনপির এই ফেলিউরের একমাত্র কারণ ভারতীয় লিডারশিপ। ইয়েস, ইয়েস, ক্লিয়ার। আমি তো বারবার এই কথাই বলতেছি, এবং আমি জানতাম বলে আমি তখন তারিক সাহেবকে এটা সাজেস্ট করছিলাম, এদেরকে বিরাট মালা টালা দিয়ে এদেরকে রিটায়ার পাঠায় দেন। আমি জানি আপনার মনে হয় তারেক রহমান সাহেব আপনার এই কথা শুনছে বা তাকে শুনতে দেওয়া হয়েছে? শুনে নাই। এটা তো আপনি গত এক বছরের ইয়েতে দেখা যায় যে উনি শুনেন নাই, এবং উনি এদেরকে দিয়েই, আপনি আমাকে বলেন, শুনেন, যতগুলো বিএনপি লিডারের কথা বলি, ধরেন অল আর রং, কেউই রয়্যাল এজেন্ট না, ধরে নিয়ে, কিন্তু জনগণের মধ্যে পারসেপশন তাই যে এরা সব রয়্যাল এজেন্ট বা এরা সব ভারতের পক্ষে কথা বলে, তাই না? আপনি রাজনীতি করতেছেন জনগণকে নিয়ে, আপনি ওই মুহূর্তে যখন এই পারসেপশন তৈরি হচ্ছে, আপনি কি করবেন? একে টেক কেয়ার করার চেষ্টা করবেন। ওয়াই ইউ ওয়ান্ট টু সাস্টেন দ্য পারসেপশন? আপনি সালাউদ্দিনের ব্যাপারে এত কন্ট্রোভার্সি, আপনি কেন তাকে আগিয়ে দিলেন সামনে? হি বিকাম দ্য মুখপাত্র, যেখানে আপনি জানেন প্রতিটা লোক সারা দেশে বলতেছে এই হলো রয়্যাল এজেন্ট, এবং তারা সমস্ত কিছু ডকুমেন্ট দেখাচ্ছে, তারপর আপনি তাকে পুশ করে দিচ্ছেন। সো হোয়াট ইজ দ্য এজেন্ডা ইউ হ্যাভ? তাহলে আপনি যখন বিং এ হেড অফ দ্য পার্টি, আমি এখানে ম্যাডাম কোনো দোষ দিই না, কারণ ম্যাডাম ওই অবস্থায় নাই এখন যে উনি এই ডিসিশনগুলো নিতে পারেন, কিন্তু বিং এ হেড অফ দ্য পার্টি আপনি যখন দেখছেন যে জনগণের পারসেপশন অ্যাবাউট সালাউদ্দিন ইজ দিস, অ্যাবাউট আব্বাস ইজ দিস, আপনি কেন তাদেরকে আগে দিচ্ছেন? কেন আপনি এজ এ হেড অফ দ্য পার্টি বলতে চাই তোমরা কেউ কথা বলবো না, তোমরা কেউ এগুলোতে যাবা না, আমি নতুন লোক দিচ্ছি, আমার পার্টি আমাকে রিপ্রেজেন্ট করবে, এই লোক রিপ্রেজেন্ট করবে, আমার কথা এরা বলবে। তো এই জিনিসটা যখন উনি করেন নাই, তার মানে হি এগ্রিড উইথ দ্যাট দ্য পলিসি। তার মানে এখন আমার কাছে মানে কষ্ট হয় এটা অ্যাকসেপ্ট করতে, স্বীকার করতে বা চিন্তা করতে, যে ইজ হি অলসো পার্ট অফ দিস থিং। কারণ আপনি যখন আপনি একটা অর্গানাইজেশন চালান, আপনি যখন দেখবেন যে আপনার কাস্টমাররা এসে বারবার বলতেছে যে আপনার যে এই লোকটাকে আমরা বিশ্বাস করি না, আপনি কি তাকে দিয়ে সবসময় কাস্টমার ধরার চেষ্টা করবেন? আপনি তাকে যদি ভালোবাসেন, আপনি যদি আপনার ওয়াইফও হয়, আপনি বলেন না তুই পিছিয়ে থাকো, তুমি পিছিয়ে রুমে কাজ করো, আমার অ্যাকাউন্টিং এর কাজ করো, তুমি সামনে থাকবা না, কারণ এটা তো আমার বিজনেসে ক্ষতি হচ্ছে। তো এইটুকু বোঝা ক্ষমতা যদি আপনার হইতে পারে, সবার হইতে পারে, এত বড় একটা দলের প্রধানের কেউ হইতে পারে না? কেন আপনি গত একটা বছর এটা সাস্টেন করতে দিলেন জনগণের মধ্যে, যে আপনি বিএনপি যাদেরকে মানুষ মনে করে রয়্যাল এজেন্ট, ভারতের এজেন্টটা দিয়ে করতে, তাদেরকে আপনি আগে রাখছেন, তাদেরকে টকশোতে যেতে দিন, তাদেরকে সব জায়গায় দিতে দিন, এবং প্রতিটা ক্ষেত্রে এরা আপনার দলকে ডুবাইছে, আপনাকে ডুবাইছে, এবং আমার কষ্ট হয় জিয়া রহমানকে তারা ডুবাইছে। ডক্টর মুজিব, আমি আপনাকে যদি এই প্রশ্নটা করতে পারি, আপনি বলছেন, আপনি খুব ইম্পর্টেন্ট কথা বলছেন, কিন্তু ওটার উপরে আর আপনি
ইলাবোরেট করেন নাই। তারেক রহমান এই দলটাকে যারা ডুবাইছে ভারতপন্থী তাদেরকে এখনো ওই পদে বহাল রাখছে। বিএনপির সালাউদ্দিনকে সামনে আগায়া দিছে, গোরখদক আব্বাসে আগায়া দিছে, মির্জা ফাকরে আগায়া দিছে, আব্দুল্লাহ ওয়াল মিন্টুরে আগায়া দিছে, রুমিন ফারহানের আগায়া দিছে। এখন তারেক রহমান আপনার নোট পাওয়ার পরেও এবং জনগণের সেন্টিমেন্ট দেখার পরেও তাদেরকে ওই পদে বহাল রাখছে। কারণ দুইটা, আপনি একটা বলছেন, অন্যটা বলেন নাই। যেটা বলছেন যে সেও কি পার্ট অফ দিস টিম, উনি নিজেও কি ভারতপন্থী কেউ, এক। আদারওয়াইজ দেশে বিএনপির নেতৃত্ব বা বিএনপির নেতৃত্ব ওনার নিয়ন্ত্রণে নাই। কোনটা? উনি কি আপনার মনে হয় এটা যে উনি নিজেও ভারতপন্থী, নাকি বিএনপির সেন্ট্রাল কমান্ড এখন আর ওনার কথা শুনে না? যেহেতু আমি ওনার ক্লোজে না এবং ওনার আশেপাশেও আমার যাওয়ার কোনো ইয়ে নাই, এবং উনি যেহেতু আমার সাথে কোনো জায়গায় কোনো রকম বা কোনো মহলে যেখানে আমি থাকি এইখানে কোনো কথা হয় নাই, আমি আপনাকে ফর শিওর বলতে পারবো না। কিন্তু যখন আপনি দেখেন সার্কামস্টেন্স, পারিপার্শ্বিক ইয়েতে দেখেন, এবং একটা লোকের আপনি একটা লোকে জাজ করবেন কিভাবে, তার কার্যক্রম দিয়ে, তার ধ্যান ধারণা দিয়ে। আপনাকে তার সাথে উঠে বসে চা খেতে হবে, একসাথে থাকতে হবে, নট নেসেসারি। স্পেশালি পলিটিক্যাল লিডারদের আপনি দেখবেন সে কি করে, কি বলে, হ্যাঁ, এবং কাদেরকে সে আগিয়ে দিচ্ছে। এখন দেখেন যখন উনি ওদেরকেই মুখপাত্র হিসেবে সব জায়গায় পাঠাচ্ছেন বা দিচ্ছেন, এবং উনি দেখতেছেন যে ওরা কি বলে, এবং উনি দেখতেছেন যে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়া বলেন, পত্রপত্রিকা বলেন, জনগণের সেন্টিমেন্ট তাদের এগেনস্টে। তারপরে যখন উনি পারসিস্ট করতেছেন ওদেরকে আগিয়ে দেওয়া, এখানে দুটো জিনিস হতে পারে। এক, উনি সেটাই চান, ইজ পার্ট অফ ইট। দ্বিতীয়, হি ডাজন্ট হ্যাভ এনি কন্ট্রোল, হি ইজ নট কন্ট্রোলিং দিস, এটা অন্য কেউ কন্ট্রোল করতেছে, সেটা হতে পারে মির্জা ফখরুল বা অন্য কেউ হতে পারে। এখন দুইটাই কিন্তু খারাপ, আপনি যেভাবে দেখেন না কেন। তার মানে পার্টির চেয়ারম্যানের যদি কন্ট্রোল না থাকে এবং ওনাকে উপেক্ষা করে যদি এরা এদের বক্তব্য দেয়, তাহলে হি শুড টেক অ্যাকশন অন দেম। সেটা উনি করেন নাই। হ্যাঁ, তো আপনি যদি অ্যাকশনও না নেন, আপনি যদি বারবার এদেরকে এগিয়ে দেন এবং এদের মতো লোকেদের কথা বলতে দেন যারা বিএনপিকে রিপ্রেজেন্ট, তাহলে কিন্তু কেউ ইন্ডিভিজুয়ালি তাকে রিপ্রেজেন্ট করে না। আপনি আজকে যদি মির্জা ফখরুল কথা বলে, মানুষ বলবে এটা বিএনপির মির্জা ফখরুল কথা বলছে, নন মির্জা ফখরুল হিমসেলফ। আজকে যদি দুদু কথা বলে, দুদু যেই কথাই বলবে, এই কথা রিপ্রেজেন্ট বিএনপির ভয়েস। এখন আপনি এগ্রি করেন না করেন, আর যদি এগ্রি না করেন, সাথে সাথে এটাকে ডিনাউন্স করা উচিত। আপনি ডিনাউন্স করেন না কেন? আপনাকে বিএনপিকে স্টেটমেন্টে ডিনাউন্স করতে হবে যে আমার এই লোক যে কথা বলছে এটার সাথে পার্টির কোনো সম্পর্ক নাই এবং আমি তাকে পানিশমেন্টে পাঠাবো। আপনি এইটাও করবেন না, ওইটাও করবেন না, আপনি এক্সপেক্ট করবেন জনগণ আপনি যা বলবেন তাই শুনবে। দ্যাটস রং। ওকে ডক্টর মুজিব, আপনাকে যদি আপনার কথার সাথে যদি আমি আরেকটা জিনিস অ্যাড করি, আপনাকে যদি আমি বলি ফর এক্সাম্পল আপনি তারেক রহমানের অ্যাডভাইজার, আমি যদি বলি তারেক রহমান এবং তার পুরা পরিবার, এই মুহূর্তে পুরা পরিবার বলতে আমি তার শ্বশুরবাড়ির পরিবার বলছি, কারণ লন্ডনে হি সারাউন্ডেড বাই শ্বশুরবাড়ির পরিবার, এবং এখানে মার্কেটে অনেকেই জানে তার পুরা শ্বশুরবাড়ির পরিবার হচ্ছে রয়্যাল লোকজন, রয়্যাল ওত নেওয়া লোকজন। এখন উনি নিজে রয়্যাল লোক কিনা, উনি নিজেও ভারতপন্থী কিনা, এইটাকে যদি কেউ কনফার্ম করার জন্য বলে, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন লন্ডনে আসলেন, আমির খসরু মাহমুদ এবং হুমায়ুন তাদেরকে বসাইতে হইল ডক্টর ইউনূসের সাথে, তাদের কথার উপরে ওনাদেরকে কোলে নিয়ে তারপরে তারেক রহমান ডক্টর ইউনূসের সাথে দেখা করতে গেলেন। এ সবকিছু কি প্রমাণ করে না যে হি হিমসেলফ বিকাম ভারতীয় গুণ? আপনার কি এটা মনে হয়? আমি কি বলতে পারি নাকি আমি ভুল বললাম? এটা হলো পারসেপশন, আমি তো 100% জানি না ওনার ভিতরে কি। তবে যেটা আমি চাই এবং জনগণ চায় যে বিএনপিকে যে লিড করবে সে 100% পেট্রিয়ট হতে হবে এবং অ্যান্টি ইন্ডিয়ান হতে হবে। হ্যাঁ, আমরা ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ, আমাদের সাথে একটা সার্টেন লেভেল আমরা ইয়ে করবো, কিন্তু আমরা ইন্ডিয়ান স্বার্থকে বাংলাদেশে রক্ষা করার জন্য পার্টি করি না। জনগণ রক্ত দেয় নাই ইন্ডিয়ান স্বার্থকে রক্ষা করার জন্য। তো পার্টির লিডার, যেই পার্টি তৈরি করে গেছে এমন লোক যে বাংলাদেশে প্রথম ইন্ডিয়ার চোখে চোখ রেখে কথা বলছে এবং ইন্ডিয়া যাকে ইন্ডিয়া মারছে এটা ভেরি ক্লিয়ার। সেইখানে আমি আপনাকে বারবার বলছি,
আমি আমার জীবন থেকে কোনোদিন এটা কম্প্রোমাইজ করতে পারবো না। যতদিন পর্যন্ত ইন্ডিয়াকে পানিশ না করতেছি জিয়া রহমান হত্যার জন্য, ততদিন পর্যন্ত আমি ভোকাল থাকবো ইন্ডিয়ার এগেনস্টে। ওকে, আমাকে যেভাবে দেখেন, আমাকে যেভাবে ইয়ে করেন, আমার কোনো আপত্তি নাই, আমি কোনো কিছুর জন্য লালায়িত না, কিন্তু জিয়া রহমানের সাথে আমি বিট্রে করতে পারবো না। জিয়া রহমানের রক্তের ঋণ রয়ে গেছে আমাদের উপর, জাতির উপরে। হি অ্যানাউন্স দ্য স্বাধীনতা যুদ্ধ, সে স্বাধীনতা যুদ্ধ আনছে, স্বাধীনতা যুদ্ধের মেইন নায়ক হলো সে, আর কেউ না। ওকে, সেটা এই জায়গাতে জাতি তার সাথে বিট্রে করতে পারবে না। বিএনপি যদি বিট্রে করে বা তার লিডারশিপ যদি বিট্রে করে, তারই যদি বিট্রে করে, তাদের নিজের দায়িত্বে বিট্রে করতেছে। কিন্তু আমি একজন বাংলাদেশের জনগণ, আমি একজন ছাত্র দলের প্রাক্তন মেম্বার, আমি যুক্তরাষ্ট্রের বিএনপির প্রথম প্রেসিডেন্ট অফ জাতীয়তাবাদী দল, আমি যুব সংস্থা এক্সিকিউটিভ মেম্বার, আমি জিয়া রহমানকে বিক্রি করতে পারবো না। যতদিন পর্যন্ত জিয়া রহমানের হত্যার বিচার না হবে, যতদিন পর্যন্ত আমি ইন্ডিয়ার মুখোশ উন্মোচন না করতে পারবো তাদের ক্রাইমের জন্য, ততদিন পর্যন্ত আমাকে দিয়ে আপনি কোনোদিন প্রো ইন্ডিয়ান কথা বলাতে পারবেন না। আই এম সরি। ওকে, আচ্ছা, এমন কি হইতে পারে যে তারেক রহমান এখন এই মুহূর্তে চুপচাপ আছে, উনি চিন্তা করছে যে ক্ষমতায় যাওয়ার আগে কোনো কিছু ওলটপালট করার ক্ষমতা এই মুহূর্তে আমার কাছে নাই, সো এই মুহূর্তে চড়েছি নাগরদোলায়, দেখিয়ে হওয়া কোন দিকে যায়, সময় যখন আসবে আমি আমার চেহারা আমি সবার সামনে প্রকাশ করব। সাবজেক্টটা কি এটা হতে পারে? এটা কোনোদিনই হতে পারে না, কারণ যেখানে আপনি জানেন একটা রাজনৈতিক দল কি করে, মেজরিটি লোকের ভোটই তো রাজনীতি। আপনি যদি ক্ষমতা দিতে চান মেজরিটি লোকের ভোট, তো 95% লোকের ভোট হলো অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট। আপনি 5% লোকের হাতে নিয়ে আপনি পাওয়ার নেবেন? আপনি মনে করতেছেন যে আপনি 95% লোককে খুশি করতে পারলে আপনি বাংলাদেশের ক্ষমতা নিয়ে নিতে পারবেন 95% সেন্টিমেন্টকে উপেক্ষা করে? এটা কি ধরনের রাজনীতি? আপনাকে অবশ্যই, কারণ আপনি তো জনগণের ভোট তো জনগণ দিবে। আপনি এখন জোর করে নিতে চান, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। আপনি যদি ওয়াকারকে ইউজ করে করতে চান, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। কিন্তু আপনি টিকতে পারবেন না বাংলাদেশের প্রেক্ষিতে। আমি আপনাকে চ্যালেঞ্জে বলতে পারি যে ওয়াকারও খুব ভালো করেই জানে, ইন্ডিয়া খুব ভালো করে জানে যে ওয়াকার আজকে যদি বাংলাদেশের ক্ষমতা নিতে চায় 2 দিন টিকতে পারবে না, জনগণ রাস্তা নেমে আসবে। তো সেই জায়গাটাতে বিএনপি যদি এইটুকু না বুঝতে পারে যে হোয়াট জনগণ ওয়ান্টস, আমি মনে করি বিএনপি রাজনৈতিকভাবে, এই জন্য আমি বললাম তারা দেউলিত হয়ে গেছে, কারণ তারা জনগণের সেন্টিমেন্ট বুঝতে পারে না, তারা তাদের রাজনৈতিক দর্শন বুঝতে পারে না, তারা তাদেরকে জন্ম দিচ্ছে, যে লোকটা দেশকে জন্ম দিচ্ছে, তার যে লোকটা, আমি আপনাকে বললাম একটু আগে যে ছাত্রদল সরকার থাকা অবস্থায় পপুলার ছিল, সেই জায়গা থেকে আজকে আমরা আজকে 1/3 ভোট পাচ্ছি না, হাফ ভোট পাচ্ছি না, একটা পজিশন পাইনি ডাকসুতে, একটা স্বতন্ত্র 5 জন পেয়ে গেছে, বিএনপি একটা ছেলে পায়নি পজিশন। আপনি চিন্তা করতে পারেন এটা আমার জন্য কত বড় দুঃখজনক ঘটনা। ওকে ডক্টর মুজিব, আমি কথাগুলো বলতে হবে সরাসরি, স্ট্রেট ফরওয়ার্ড, এবং আমি যে অ্যানালাইসিস দিছি, কেউ যদি এটাকে ডিমোশন করতে পারে, বাট আই ক্যান টক টু দ্যাম। আমি রিজন দিচ্ছি কিভাবে আমি এই কনক্লুশন আসতে হবে। এবং আমি আবারও বলবো, আমি এই ডাকসু ইলেকশনে আমি ছাত্র দলের একটা ছেলেকে আমি ব্লেম করি না। তারা চেষ্টা করছে একটা ফেয়ার সুন্দর ইলেকশন করার জন্য। তাদের সবচেয়ে বড় ক্ষতি করছে বিএনপি লিডারশিপ গত একটা বছর। ওকে, আমি এবার আপনাকে এবং কর্নেল হাসিনকে একটা ভিডিও দেখাবো। এই ভিডিওটা দেখানোর পরে আমি কর্নেল হাসিনের কাছে আসব। কর্নেল হাসিন, আপনি পুরা সময়টা দেখলেন। এই গণেশ চন্দ্র রায়, সে হচ্ছে লালমনিরহাট জেলা থেকে সে আসছে, এবং আমি যতদূর জানি যে ওখানে পাটগ্রাম এবং হাতিবান্ধা এই দুইটা জায়গার একটা জায়গায় তার বাড়ি। এবং একটা কথা, ওখানে যেদিন পাটগ্রাম থানা লুট হইছে এবং হাতিবান্ধা থানা লুট হইছে, ওই দিন এই গণেশচন্দ্র রায় লালমনিরহাটে ছিল। তার যেদিন পাটগ্রাম থানা লুট হয়েছে এবং হাতিবান্ধা থানা লুট হয়েছে, তার আগে 4-5 দিন 7 দিন গণেশচন্দ্র রায় ওখানে ছিল। এখন আমি এটা বলছি না যে উনি লুট করছে বা লুটের নেতৃত্ব দিচ্ছে, আমি এই কথা বলছি না। এখন পাটগ্রাম এবং হাতিবান্ধায় যেদিন থানা লুট করা হয়েছে, গণেশচন্দ্র রায় ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের প্রেসিডেন্ট, হঠাৎ লালমনিরহাটে, ওই লুট করার সময় তার লালমনিরহাটে থাকতে হইল। এবং এই লোকটা ভিসির সাথে
টেবিলে থাপ্পড় দিয়ে চিল্লাইয়া এত লোকজনের সামনে বেয়াদবি করার সাহস হইল, বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন হাসিনুর রহমান? ভাই আপনি তো বুঝতেছেন অবস্থাটা, এটা তো চলে আইছি, থাপ্পড় দিয়ে তো কথা বলবে, ওই যে গায়ে হাত দেনে আলহামদুলিল্লাহ। আর এত লোক থাকতে গণেশকে আনতে হবে আমার তো সন্দেহ লাগে। বিএনপি কি নিজের মতো না, ভারতের প্রেসক্রিপশনে চলতেছে। বিএনপি তো নিজের দলটাকে ধ্বংস করছে আমাদের সেনাবাহিনী অর্থাৎ ওয়াকারকেও ড্যামেজ করছে। ওয়াকার এত কিছু করার কথা না, বিএনপি প্রশ্রয় পেয়ে কথা হয়েছে। আর ওয়াকার করে ভারতের প্রেসক্রিপশনে চলে, বিএনপিও চলে, মনে করছে একটা প্যাকেজ আমাদের ওয়াকার রক্ষা করবে। আজকে যে অবস্থা বাজারের, ওয়াকার কেমনে রক্ষা করবে? ওয়াকারের সকল শক্তি বাইরে, উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, আর কি আছে? কিছু কথা বলে মোটা মোটা জেনারেল, এরা কিছুই করতে পারবে না। সুতরাং বিএনপি আসলে জনগণের কাছে না যাইয়া ওয়াকারের কাছে গেছে। এইটা তারা পার্থক্য, এই জিনিসটা যে বুঝে না, তার সমস্যা বিপদ হবে, আরো 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 বিপদ তাদের হবে। আর যা দেখেন খুবই লজ্জার, ছাত্র হইয়া এইভাবে এত জ্ঞান শিক্ষকের সাথে কিভাবে এগুলো করে, এটা ৭১-এর পর পর শুনছিলাম বা শুনতাম, এখন এটা কাম্য না। আমি এই বলেই আমার মনে হয়, বাট আমি আবারও বলবো বিএনপি শিক্ষা নেক, নাহলে একদম যে অবস্থা হয়েছে ঢাকা ইউনিভার্সিটির একই অবস্থা হবে। ধন্যবাদ। কর্নেল হাসিন, একটা বিষয় আমরা বুঝলাম না, আপনার কি মনে হয় না যে ঢাকা ইউনিভার্সিটির যে বর্তমান ভিসি অত্যন্ত প্র্যাগম্যাটিক ওয়েতে, সাহসিকতার সাথে, যোগ্যতা ভিত্তিক বিচারে, দূরদৃষ্টি দিয়ে, আপনার মনে হয় না খুব সুন্দরভাবে ডাকসু ইলেকশনটাকে ট্যাকেল করছে? আপনার কি এটা মনে হয়? ওনাকে কি এই কৃতিত্বটা দেওয়া যায়? অসংখ্য, মানে এর সাথে তুলনা হয় না ভাই। আমি মনে করতাম এতদিন সুখরঞ্জন বালি এটা শ্রেষ্ঠ পুরুষ বাঙালির, সুখরঞ্জন বালি এই দ্বিতীয় লোক হলো ঢাকা ইউনিভার্সিটির একজন, এবং এর থেকে অনুপ্রেরণা নেবে অন্যান্য ভিসিরা যারা আছেন, এখন নির্বাচন হয় নাই, শক্তি যোগাবে সত্য হয়ে দাঁড়ানোর জন্য। এটা আমি মনে করি ইনশাআল্লাহ আমরা নতুন দেশ দেখবো। আপনি যদি এগেইন আপনাকে একটা হট সিটে বসায় দেয়, আপনি যদি বিএনপির মহাসচিব পদে থাকতেন অথবা চেয়ারম্যান থাকতেন, এই গণেশচন্দ্র রায়ের মতো এ ধরনের অছাত্রকে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র দলের প্রেসিডেন্ট রাখতেন, নাকি তাকে বহিষ্কার করতেন, নাকি ফজার মতো তাকে অর্ডার টু শোকজ করতেন? এটা কি করেন ভাই, তারা তো উচিত তো সরাসরি ৫৪ জেলে ঢুকাইতাম, পরে আলোচনা করতাম, এটা নিয়ম হওয়া উচিত। বিকজ অলরেডি তাকে ইউনিভার্সিটি থেকে বাতিল করার জন্য সুপারিশ করতাম, আপনি তাকে ছাত্র থেকে বের করে দেন, আর জেলে কিছুদিন রেস্ট করুক, জেলের কষ্ট বুঝুক ৫৪ ধারায়। এটা আসলে যত করবে বিএনপি এটা করলে আরো ভোট বাড়বে, নাহলে আরো কমবে। ওকে, আমাদের শো একেবারে শেষ ধাপে আমি ডক্টর মুজিবের কাছে যাব। ডক্টর মুজিব, গণেশচন্দ্র রায়ের এই আপনি ভিডিওটা দেখলেন, এবং আমি ডক্টর কর্নেল হাসিনকে আমি যে কথাটা বললাম, আমি ৪-৫ দিন আগে এই গণেশের কার্যক্রম নিয়ে আমি একটু রিসার্চ করছি, এবং ওখানে একটা জিনিস তার সার্কেল থেকে বেরিয়ে আসছে। পাটগ্রাম থানা যেদিন লুট হয়েছে এবং হাতিবান্ধা থানা যেদিন লালমনিরহাটে লুট হয়েছে, এই গণেশচন্দ্র রায় তখন লালমনিরহাটে। আমি বলছি না সেই থানা লুণ্ঠনের সাথে সে জড়িত ছিল, কিন্তু ওই সময়টা সে ওখানে, ওটার উপরে কিন্তু কোনো ইনভেস্টিগেশন হয় নাই, থ্যাঙ্কস টু জেনারেল ওয়াকারুজ্জামান। কারণ ইন্টেলিজেন্স ব্রিফিং এ হাতিবাঙ্গা থানা এবং পাটগ্রামের উপরে কোনো ইনভেস্টিগেশন এখন পর্যন্ত কনক্লুড করা হয় নাই। এবং আমার জানা মতে এই গণেশচন্দ্র রায় লালমনিরহাটে ওই সময় কি করছিল এটা জানা দরকার, নাম্বার 1। নাম্বার 2, সে যেভাবে ভিসির সামনে থাপ্পড় দিয়ে বেয়াদবি করছে, ৯০% মুসলিম জনসংখ্যার একটা দেশে, যেখানে ঢাকা ইউনিভার্সিটির 96-97% ছাত্ররা মুসলমান, তাদের মধ্যে থেকে জাতীয়তাবাদী দল পিক করছে এই গণেশচন্দ্র রায়কে, এবং সে ভিসির সামনে এ ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ এবং বেয়াদবি করার পরে সে কি এই পজিশন হোল্ড করতে পারে কিনা? মুজিবুর রহমান মজুমদার। প্রথম কথা হলো, আমি গণেশচন্দ্র রায়কে ব্যক্তিগতভাবে তেমন কিছু চিনি না, জানি না। উনি যদি ওই সময় থেকে থাকে একটা ইনসিডেন্ট হতে পারে, অথবা হি হ্যাজ সামথিং টু ডু উইথ দ্যাট। সেইটার জন্য ইনভেস্টিগেশন হওয়া উচিত, যেভাবে নর্মালি হওয়া উচিত। যদি ওনাকে সম্পৃক্ত পাওয়া যায়, হি শুড বি পানিশ ফর দ্যাট। এখন আসছেন জাতীয়তাবাদী দলের সে প্রধান হয়েছে, প্রধান হওয়ার ব্যাপারে সে যদি সমস্ত মুসলমান যারা জাতীয়তাবাদী দল তার চেয়ে মোর এফিসিয়েন্ট হয়, আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। যদি তার সেই ইয়েতে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে, এটার ব্যাপারে কোনো আপত্তি নেই। হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলমান হতে পারে, ডাজন্ট ম্যাটার টু মি।
হ্যাঁ, আমাদেরকে দিতে হবে যে যোগ্য নেতৃত্ব তাকে। সে যদি যোগ্যতার ভিত্তিতে না হয়ে থাকে এবং যদি অন্য কোনো ওয়েতে সে ছাত্র দলের প্রেসিডেন্ট হয়ে থাকে ঢাকা ইউনিভার্সিটি, তাহলে আমার এখানে কিছু কথা আছে, ইট শুড নট বি লাইক দিস। ঠিক আছে? আমি এখানে হিন্দু মুসলমান সেন্টিমেন্টে যাব না, আমি যাব একটা মানুষ হিসাবে। তুমি একটা ছাত্র, you should know how to behave with your teacher. আপনি দেখেন, দিস ইজ হোয়াট মেক্স এ ডিফারেন্স বিটুইন আদার পার্টি, ছাত্রলীগ, বিএনপি এবং আজকে ছাত্রলীগ যদি থাকতো, আপনি থাপড়াতো না, সে চর মারতো, যেটা তারা করছে। ছাত্র দল চর মারতেছে, থাপড়াচ্ছে। আপনি দেখেন এই যে এই ডাকসুতে এরা জিতার পরে, এই শিবিরের প্যানেল জিতার পরে আপনার ভিপির কথাগুলো শুনেন, সেই যে স্টেটমেন্টগুলো দিচ্ছে ইয়েকে আপনার কি বলে সাংবাদিককে, প্রতিটা কথা হ্যাজ এ মিনিং এবং প্রতিটা কথা শুনেন। আই ওয়াজ অ্যামেজড যে কতটা ম্যাচিউর, কতটা দূরদর্শিতাপূর্ণ কথাবার্তা বলছে। এবং এই কোয়ালিটি, আই এম সরি টু সে, আমি যখন ওই জায়গায় ছিলাম আমার ওই কোয়ালিটি ছিল না। ফরগেট আবার আদার পিপল। বিএনপির নেতৃত্ব বা ছাত্রলীগ বা অন্যান্য দল যারা করে, আমি চ্যালেঞ্জ করতে পারি তাদের এই দক্ষতা, এই চিন্তা ভাবনা, এই কোয়ালিটি নাই এভাবে কথা বলার। হ্যাঁ, তো ছাত্র ছাত্রীরা যাকে উপযুক্ত মনে করে এত ভোটে, অলমোস্ট 3 টাইম ভোট বেশি দিচ্ছে ছাত্র দলের ক্যান্ডিডেট থেকে, তারা বোকা না। তারাও ওই কি নাম, আমি নামটা মনে পড়ে না, কি নাম ওর ভিপি যে হচ্ছে সাদেক কায়েম। সাদেক কায়েম। তারা সাদেক কায়েম হিসেবে দেখছে, চিনছে পার্সন হিসেবে, তার জন্যই তারা তাকে ভোট দিচ্ছে, এত ভোট দিচ্ছে তাকে। তারা কিন্তু শুধু শিবির হিসেবে তাকে ভোট দেয় নাই। তাহলে তাই যদি হতো, তাহলে ফরাদও 14,000 ভোট পেত, ফরাদ 10,000 ভোট পায় না। কথা বুঝছেন? তাহলে এটা বুঝতে হবে, আমরা অ্যানালাইসিস গুলো বুঝতে হবে জিনিসগুলো। তো সাদেক কায়েম যেভাবে কথা বলছে, যেভাবে সে চলে, যেভাবে এইটা সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে এফেক্ট করছে। আপনার বাংলাদেশ হিস্ট্রিতে একটা কথা বলি, আমি যেহেতু রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম স্টুডেন্ট লাইফ থেকে, ছাত্রীরা বিশেষ করে অলওয়েজ ওয়াজ উইথ ছাত্র ইউনিয়ন, ওই ধরনের দলের সাথে। বাংলাদেশে, পাকিস্তান থেকে হিস্ট্রিকে দেখেন, বাংলাদেশ পর্যন্ত রোকেয়া হল, শামসুন্নাহর হল, অলওয়েজ ছাত্র ইউনিয়নের রাজত্ব ছিল। সেই ছাত্রীরা আজকে শিবিরের একজন ক্যান্ডিডেট সাদেক কায়েমকে ভোট দেয়। তাহলে বুঝতে হবে এখানে গুণগত ব্যাপার আছে। এখানে সাদেক কায়েমের গুণ, তার আচার আচরণ, তার চিন্তা ভাবনা, এগুলো টাচ করছে ওইসব ছাত্রীকে যারা তাকে ভোট দিচ্ছে। সেই জায়গাটাতে ব্যর্থ হচ্ছে অন্যান্য ক্যান্ডিডেট যারা ছিল। ইভেন কি একটা মেয়েও ক্যান্ডিডেট ছিল এবং শি ইজ ভেরি গুড, সেও কিন্তু কানেক্ট করতে পারেনি মেয়েদের ভোট। তা আপনাকে জিনিসটাকে এইভাবে দেখতে হবে। এবং এই জায়গাটাতে আমি বলবো যে ডাকসুর আজকে যে পরিবর্তনটা আসছে, ডাকসু অ্যাজ হোল, ঢাকা ইউনিভার্সিটি অ্যাজ হোল গুণগত পরিবর্তন হয়ে যাবে যদি ওরা সাস্টেন করে। এটা বিরাট গুণগত, কারণ আপনার ডাকসুতে, ঢাকা ইউনিভার্সিটি থেকে বিরাট গুণগত পরিবর্তন হওয়ার প্রয়োজন আছে, নট অনলি ফর দ্য ছাত্র, নট অনলি ফর দ্য ছাত্রী, বাট শিক্ষক। বাংলাদেশে আমরা বলি প্রাচ্যের অক্সফোর্ড, এই 100টা ইউনিভার্সিটি লিস্টের মধ্যে ঢাকা ইউনিভার্সিটির নাম নেই। আপনি জানেন এটা? 100টা না, 1000 ইউনিভার্সিটির মধ্যে বা পৃথিবীর 1000 ইউনিভার্সিটির মধ্যে ঢাকা ইউনিভার্সিটির নাম নেই। আপনি যত এটা অক্সফোর্ড প্রাচ্য বলেন, কেন নাই? কারণ এখানে শিক্ষকদের দুর্নীতি, দলীয়বাজি এবং নকল করে, প্লেজারাইজ করে আপনার ডিগ্রি অর্জন করা। এরা স্বাধীনতার পর থেকে এই শিক্ষকরা রাজনীতিবিদ হয়ে গেছে। এই শিক্ষকদের থেকে দূরে চলে গেছে। আমি আশা করব এই আজকে যে ডাকসু নির্বাচনে যে আসছে, তারা নট অনলি ছাত্রছাত্রীদের কথা চিন্তা করবে, বাট অ্যাজ দ্য হোল পুরা ঢাকা ইউনিভার্সিটি তথা সমস্ত ইউনিভার্সিটি বাংলাদেশে গুণগত পরিবর্তন আনবে এবং সেইখানে শিক্ষকদের একটা পরিবর্তন আনবে, সিস্টেম একটা আনবে, যেখানে একটা সত্যিকারের শিক্ষক, নট দলীয় ইয়েতে, নট নকল করে, সত্যিকার শিক্ষক যে শিক্ষকতা করবে, যে রিসার্চ করবে, তাদেরকে অগ্রণী ভূমিকা দেওয়া হবে এবং তাদেরকে হায়ার করা হবে। এবং যারা দলীয় ভাবে নিয়োগ হচ্ছে তাদের সবকে এক এক করে বের করে ঢাকা ইউনিভার্সিটি থেকে রাজনীতি, সাদা দল আর নীল দল ব্যান করে দিয়ে এদের প্রমোশন থেকে শুরু করে সবকিছু হতে হবে তাদের কোয়ালিটির উপরে। এবং প্রতি ইয়ারে প্রতি ছাত্ররা ভোট দিতে হবে কোন শিক্ষক কেমন, এগুলো সব শুড বি কাউন্টেড, এভরিথিং হ্যাজ বি কাউন্টেড। একটা পুরো সিস্টেম চেঞ্জ করে দিতে হবে, যাতে করে আমরা এই ঢাকা ইউনিভার্সিটিকে প্রথম 100টা ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ডের মধ্যে নিয়ে আসতে পারি।
এমন কারণ আমরা 1000-এর পিছনে আছি। আমি জানি না কত নম্বর আছে, 50,000 নম্বর আছে আমি কিছু জানি না। সত্যিকার অর্থে প্রাচ্যের অক্সফোর্ড যারা আমরা তৈরি করতে চাই, এটা এটা পুরো ইউনিভার্সিটি চেঞ্জ করতে হবে। এবং ঢাকা ইউনিভার্সিটি চেঞ্জ হয়, তাহলে আস্তে আস্তে সমস্ত ইউনিভার্সিটি বাংলাদেশ চেঞ্জ হবে এবং বাংলাদেশের শিক্ষার মান অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। ওকে, আমি মনে করি এটা একটা বিরাট সুযোগ আসছে দেশের সামনে, ডাকসুর সামনে, ঢাকা ইউনিভার্সিটির সামনে, যারা পুরো জিনিসটাকে এই যে ছাত্রছাত্রীদের যে এত বড় একটা সমর্থন তারা পেয়েছে, নাও দে হ্যাভ এ ম্যান্ডেট, দে ক্যান গো উইথ এ গুড আইডিয়াস। আমি প্রিটি শিওর সাদেক কাম এবং এদের অনেক ভালো ভালো আইডিয়া আছে। তারা যদি কোনোদিন আমার সাথে বা আমার মত অনেকে যারা চিন্তা করে তাদের সাথে যোগাযোগ করতে চায়, দে ওয়েলকাম, বাট নট নেসেসারি আমার সে যোগাযোগ করতে হবে। লট অফ আদার গুড পিপল যারা তাদেরকে অনেক ভালো গাইড করতে হবে মোর দেন মি। ওকে ডক্টর মুজিব, আমরা অনুষ্ঠানের শেষ ধাপে, আমরা এবার কর্নেল হাসিন আপনার কাছে আজকের পুরো আলোচনাটাকে আপনি যদি সামারাইজ করেন, আপনার সামারাইজেশনের পরে ডক্টর মুজিবের কাছে যাব, তারপর আজকের শো শেষ করব। আপনার মাইক্রোফোনটা অফ, হাসিন ভাই। ওকে, আমাদের ফেব্রুয়ারি মাসে নির্বাচন, এর আগে একটা এসিড টেস্ট হলো, সব দলের নিজেদের সংস্কার করা। একটা জিনিস না বোঝে যে ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ, ভারত প্রেম বর্জন করেন পরিষ্কার, যে দলই থাকেন যারা নির্বাচন করতে চান, ব্যক্তি অথবা দল যেভাবে করুন। আর যারা আছেন প্রশাসনে, সচিব, আমলা, সেনাবাহিনী, জেনারেল, প্লিজ ভারত প্রেম বর্জন করেন। এই জাতীয় পার্টিকে পুনর্বাসন করতে যা ইচ্ছা তাই করতেছেন, এগুলি বাদ দেন। আমি মনে করি ভাই, যে মুনাফেক খারাপ, ধর্ম আমার তাই বলে, জাতীয় পার্টির সেই মুনাফেক। সুতরাং মুনাফেককে রক্ষা করার দরকার নাই, নিজের কর্ম করেন। বিরোধী দল আসবে, অসুবিধা নাই। আপনি এইভাবে একটা দল বানাইতে যাইয়া ভারতের প্রেসক্রিপশন, আমরা ভারত কি বলবো যখন নেতিবাচক কিছু হয়, জনগণের বিপক্ষে যায়, ভারত কি বলবো? কোনো প্রতিষ্ঠানের ভাবমূর্তি কারো নষ্ট করা উচিত না। দেশটাকে আমরা সামনে নিয়ে যাই, জনগণের সাথে থাকি। ধন্যবাদ ভাই। কর্নেল হাসিন, আপনাকে আপনার কনক্লুশনের মধ্যে একটা প্রশ্ন আমি ছুড়ে দেই। বিএনপির জন্য কি আপনি কোনো স্পেসিফিক সাজেশন অফার করবেন? অবশ্যই। বিএনপির এই যে সালাউদ্দিন ভাই যাতে নিয়ে বিতর্ক আসতেছে, এদিকে বাদ দেন। আপনি পুরনো আমাদের নজরুল ভাই আছে, মঈন ভাই আছে, মঈন খান আছেন, এনাদেরকে দেখতেছেন না? হাতে দুইটা ছাত্র দেন যারা বিপ্লবে ছিল, দুটো কথা বলতে পারবে। আমরা কেন এই লোকদেরকে চুজ করতে আর বিতর্ক হোক? হয়তো বা উনি ওনার দর্শনে আছেন, ওনারা ভুলে গেছেন, মনে করেন ভারত একটা বিশাল রাজ্য। ওনারা একটা জিনিস ভুলে যায়, আমরা এক জাতির এক দেশ, অল্প কিছু আছে সেটা ট্রাইবাল, আমাদের গর্বের এবং সম্মানের। এটা অনেক বড় শক্তি, সাথে আছে ধর্ম। এই জিনিসটা বিএনপি ভুলে গেছে। ভারত হাজার চেষ্টা করলেও আমাদের কাছে আসতে পারবে না। জাতিতে আমরা এক, পৃথিবীর একমাত্র দেশ। সুতরাং বিএনপির অনেক কিছু বোঝার আছে, বলার আছে, ওনারা নিজেদের সংস্কার করুক, জরুরি। ধন্যবাদ ভাই। শেষ কোশ্চেন, তারপর আবার জিজ্ঞাসা করব। আপনি এতক্ষণ ধরে ডক্টর মুজিবের বহু কথা শুনছেন। যেই লোকটা বেগম খালেদা জিয়ার সাথে সরাসরি রাজনীতি করছে, যে লোকটা জিয়া রহমানের সাথে সরাসরি রাজনীতি করছে, এবং ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, এই ছাত্র দলের রাজনীতি, যুব দলের রাজনীতি জড়িত, যে লোকটা ঠান্ডা মাথায় বলে যে আমার ক্ষতি করলে আমি মাফ করে দেবো, কিন্তু আমার দেশের বিরুদ্ধে যদি কেউ কিছু বলে আমি ওখানে মাফ করতে পারবো না, আই এম নট গোনা কনসিডার। আপনার কি মনে হয় না ওনার মতো একজন নেতাকে কাজে লাগাতে পারে বিএনপি? ভাই অবশ্যই লাগাইতে পারে, অবশ্যই লাগানো উচিত। দেশ নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। আমার সার্বভৌমত্ব নিয়ে আমি কোনো কম্প্রোমাইজ করব না। এই সার্বভৌমত্বের জন্য আমি যা খুশি তাই করতে পারি। কিসের ভারত? ভারত কিছুই নাই। আমি চীনের সাথে প্যাক করবো, চায়না, পাকিস্তানের সাথে প্যাক করবো, আমাদের কমন এনিমি। I should do everything to keep the sovereignty intact. No shortcut. ধন্যবাদ। ওকে, কর্নেল হাসিন, অনেক মেহেরবানি ভাই, অনেক ধন্যবাদ আজকের আলোচনা অংশগ্রহণ করার জন্য। ডক্টর মুজিব, আমরা আপনার কাছ থেকে কনক্লুশন চাইবো, তারপরে আমরা শো শেষ করব। আমার কনক্লুশন একটাই, আমি মনে প্রাণে ছাত্র দলের একজন কর্মী, আমি ছাত্রদলকে ভালোবাসি। আমি ছাত্রদলকে এটা বলতে চাই এবং বিএনপি লিডারশিপকেও, যে এখনো সময় আছে ঘুরে দাঁড়াবার, কিন্তু রাইট লিডারশিপ, রাইট পিপল, রাইট ন্যারেটিভ, রাইট এজেন্ডা আনতে হবে। আপনারা একদিকে এই ধরনের কথাবার্তা বলবেন,
চাঁদাবাজি করবেন, এগুলো করবেন, আর আশা করবে যে বাংলাদেশের লোক ছাত্ররা সবাই এগিয়ে আসে আপনাকে নিবে, আপনার কোনো অল্টারনেট নাই, এটা ভুল ধারণা। এই আইডিয়া যদি আপনার থাকে যে একমাত্র বিএনপি হলো অল্টারনেট ফোর্স ইন বাংলাদেশ আফটার আওয়ামী লীগ, দিস ইজ রং। হাসিনা বহু চেষ্টা করছে বুঝাবার জন্য যে হাসিনা সারা দেশে রাজত্ব করার মতো কোনো অল্টারনেট নাই, পাবলিক খায় নাই, পাবলিক তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে এবং একটা পরে পালাই দিতেছে, তাকে অল্টারনেট বের করে ফেলছি আমরা, আমাদের অল্টারনেট আছে। বিএনপি এই ধারণাতে বেরিয়ে আসতে হবে। বিএনপি তারেক সাহেবকে বুঝতে হবে কোনো দেশের কোনো কিছুই কারোর জন্য ওয়েট করে না। আজকে ছাত্রদের যে পরিণতি হচ্ছে, ট্রাই টু অ্যানালাইজ দিস, বুঝতে চেষ্টা করেন কেন হয়েছে এটা, এবং এটা কারেকশন কি করতে হবে, কিভাবে জাতীয় রাজনীতিতে পজিটিভ রাজনীতি আনতে হবে, কি করে বিএনপিকে শুদ্ধি অভিযান করে বিএনপিকে যেভাবে যে আদলে জিয়া রহমান চেয়েছিল একটা অর্গানাইজেশন তৈরি করতে, সেই জায়গায় নিয়ে যেতে হবে। আমি বারবার বলি, জিয়া রহমানের যদি কি আদর্শে বিশ্বাস করে তাকে অবশ্যই 100% সৎ হতে হবে, কারণ সেটা ছিল জিয়া রহমান। তাকে অবশ্যই 100% দেশপ্রেমিক হতে হবে, সেটা ছিল জিয়া রহমান। তাকে অবশ্যই বাংলাদেশের কথা চিন্তা করতে, অন্য কোনো দেশের না, সেটা ছিল জিয়া রহমান। আপনি যদি সেইটার যোগ্যতা না রাখতে পারেন, আমি দেখে না যে আপনার রাইট আছে তুমি বিএনপি পারছেন। আপনি বলবেন যে আমি বিএনপি জিয়া রহমানের মালা দিয়ে আসছি, কবরে গিয়েছি, আমি বিএনপি হয়ে গেছি, আমি সরি। আপনি যখন ফরজ নামাজ পড়েন, আপনি যখন ইমান আনেন, আপনি সুন্নত পড়তে হয়। সুতরাং বিএনপির নেতা কর্মীদেরকে বুঝতে হবে হোয়াট জিয়া রহমান ইজ, তার মিশন কি ছিল, সেই কি ছিল ব্যক্তিগতভাবে। আপনি যখন পর্যন্ত ওই জায়গায় নিজেকে না নিতে পারবেন, অতক্ষণ পর্যন্ত আপনি পরিশুদ্ধ বিএনপি লিডার না, কর্মী না। সুতরাং এখনো যদি তারেক সাহেব এবং আজকে যারা বিএনপি লিডারশিপ আছেন বা আগামী যারা আসবেন, তারা যদি এই সত্য না উপলব্ধি করেন, মুসলিম লীগের মতো একটা পপুলার পার্টি ফিনিশ, আওয়ামী লীগের মতো একটা পপুলার পার্টি ফিনিশ, বিএনপি ইজ মানে বিএনপি এটা আশা করতে পারে না যে তাদের অল্টারনেটিভ কিছু নাই। এটা আমি আবার বলবো, ইটস এ বিগ ওয়ার্নিং এই ডাকসু ইলেকশনটা বিএনপির জন্য, এবং বিএনপিকে এই ওয়ার্নিং সাইনটা বুঝতে হবে, বুঝে চিন্তা করতে হবে যে কি করা উচিত ছিল, কি করতে হবে এখন, এবং কিভাবে আগাতে হবে। এটা যদি তারা ফেল করে, তারা যদি এখনো সেই অন্ধকারে থাকে যে আমি ছাড়া আর কেউ দেশ চালাতে পারবে না, আমি একমাত্র অল্টারনেট বাংলাদেশের, ওই জায়গায় যে বসে থাকেন, তবে আরেকটা শিক্ষা সহসে আবার আসবে। ডক্টর মুজিব এবং কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। এই ইম্পর্টেন্ট সময়েও আপনারা আমাকে সময় দিয়ে আমাদের শোকে এবং আমাদের দর্শকদেরকে উৎসাহিত করেছেন, অ্যাওয়্যার করেছেন, আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদের অন্য সময় আপনাদেরকে নিয়ে আবার আমি এক সময় কথা বলবো, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। কর্নেল হাসিন এবং কর্নেল ডক্টর মুজিব যে কথাগুলো বলেছে, একটা জিনিস আমি অনুপ্রাণিত হই, কর্নেল হাসিন যখনই মুখ খুলে আমি অনুপ্রাণিত হই একটা কারণে, সেটা হচ্ছে এই দেশের সাবজেক্টে ভাই কম্প্রোমাইজ করার কোনো জায়গা নাই। আমি কোনো স্পেস দেখি না যে আমরা কোনো জায়গায় বলবো যে আমাদের এই সামান্য স্পেস আছে দেশের সাথে একটু বেইমানি করার। আমি কর্নেল হাসিন যেভাবে দেখে না, ডক্টর মুজিব সেভাবে দেখে না, আমিও দেখি না দেশের সাথে বেইমানি করার, সার্বভৌমত্বের প্রতি বিন্দুমাত্র অশ্রদ্ধা জ্ঞাপন করার আমি কোনো জায়গা দেখি না। কর্নেল হাসিনের কয়েকটা উত্তর আমার জন্য আজকের মাইলস্টোন। আমি এই ভিডিওগুলা কাটবো। ওনাকে আমি একবার জিজ্ঞাসা করলাম যে আপনাকে যদি বিএনপির চেয়ারপারসনের একদিনের দায়িত্ব দেওয়া হয় ভারতপন্থীদের কি বলবেন? উনি কিন্তু এটা বলে না বরখাস্ত করবো, উনি এটা বলে না। উনি কি বলছে জানেন? উনি বলছে ওদেরকে তো আপনি হাজতে ঢুকায় নেব প্রথমে। আমি একটা কথা বলি, এর নাম দেশপ্রেম, এর নাম দূরদর্শিতা, এর নাম দেশের প্রতি সহমর্মিতা, ভালোবাসা, এর নাম ইমানি দায়িত্ব। আমি কর্নেল হাসিনকে গ্লোরিফাই করছি না, কিন্তু তার চরিত্রকে সম্মান জানাচ্ছি, তার এই মুখভঙ্গি এবং তার বহিঃপ্রকাশকে আমি বলবো এটা সৎসাহস। আমাদের কি এই সৎসাহস আমার আছে? এই সৎসাহস কি আপনার আছে? এই সৎসাহস কি তারেক রহমানের আছে? বেগম জিয়া এখনো জীবিত। তারেক রহমান কেন উন্মাদের মতো দাঁড়ায় বলতে পারে না বাংলার মাটিতে ভারতীয় দালাল যদি আমি দেখি আমার দলে, আমি তাকে এই মুহূর্তে হাজতে ঢুকাবো এবং আমি তার বিচার করব? কর্নেল হাসিনের ন্যায় উনি কেন বলতে পারে না? দর্শকবৃন্দ, আবেগের কথা, কিন্তু ডাকসুর নির্বাচনে একটা কথা আপনাদেরকে আমি বলি,
এটা আমাদের দেশের জন্য একটা ভালো লক্ষণ। 54 বছরে আমরা এই রাজাকার 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 এই শব্দটা থেকে আমার কেন যেন মনে হয় আমরা বেরিয়ে আসতে পেরেছি। আমরা যে একটা সব দুঃস্বপ্নের মধ্যে ছিলাম, আমার কেন যেন মনে হয় ওটা থেকে আমরা বেরিয়ে এসেছি। জনগণ বলে রাজাকার রাজাকার বলে আর কোনো লাভ নাই। আমরা রাজাকার শব্দের অর্থ জানি। রাজাকার শব্দের অর্থ খারাপ না। অর্থাৎ কি জানেন? বলবে দুধ খাওয়ার দরকার নাই, কারণ দুধ দেখতে কেমন জানি দেখা যায়, কিন্তু দুধের গুণগান যেই মুহূর্তে মানুষ জানবে দুধ খাবে, কারণ ওখানে ভিটামিন এ এন্ড ডি আছে। যাদের শরীরে এ এন্ড ডির দরকার তারা দুধ কেমন দেখা যায় ওই রঙের দিকে তাকাবে না, তারা দুধ পান করবে। বাংলাদেশে রাজাকার শব্দটা যেভাবে গত 54 বছরের চেষ্টা করা হয়েছে এই শব্দটাকে ঘৃণা করার জন্য, কিন্তু আমি গর্বের সাথে বলতে চাচ্ছি দেশের জনগণ এটার অর্থ বুঝে গেছে। এটার অর্থ যখন যারা দেখে, স্বেচ্ছাসেবী অর্থাৎ ভলান্টিয়ার যারা পরিবারের জন্য কাজ করে, সমাজের জন্য কাজ করে, দেশের জন্য বিনা পয়সায় কাজ করে, তাদেরকে মানুষ সেলিউট করে, তাদেরকে মানুষ শ্রদ্ধা করে, তাদেরকে মানুষ ভালোবাসে, তাদেরকে মানুষ ঘৃণা করে না। আমি কর্নেল হাসিন এবং ডক্টর মুজিবের সাথে একমত। গত 12 মাসে বিএনপির প্রত্যেকটা ব্যর্থতার বহিঃপ্রকাশ হচ্ছে ডাকসু নির্বাচন। প্রত্যেকটা ব্যর্থতা। একজন সচেতন ছাত্র যখন ভোট কাস্ট করতে গিয়েছে তারা গোরখোদক আব্বাসের চেহারা চিন্তা করেছে। যখন তারা ভোট কাস্ট করতে গিয়েছে তখন বিএনপির সাউয়ার কথা তারা চিন্তা করেছে। যখন তারা ভোট কাস্ট করতে গিয়েছে তখন তারা মির্জা ফাকের চেহারা কল্পনা করেছে, আব্দুল্লাহ আল মিন্টুর চেহারা কল্পনা করেছে। ভোট কাস্ট করতে গিয়ে দেখেছে আমির খসরু মাহমুদ কি করে মাথা নোয়াইয়া ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এতিমের মতো দাঁড়াই আছে। এখন তারা বলে ছাত্রলীগের ভোটে শিবির জিতছে। ডক্টর মুজিব একটা কথা বলছে, সূর্য সেন হল অথবা জগন্নাথ হলে যদি এখানে ছাত্র শিবিরের পক্ষে এত ভোট পড়ে, সেখানে তো দেখা গেছে অনেকগুলো অ্যাবসেন্টি ব্যালট পড়ে রয়েছে, ওখানে তো ভোট দেয় নাই। তাহলে ভোট যারা দেয় নাই তারা কারা? তারা ছাত্রলীগের। আর ভোটের যে ব্যবধান ছাত্র দলের সাথে এবং শিবিরের, আরো একটা কথা, একটা পজিশনে তারা উইন করে নাই। জিয়া রহমানের দল ঢাকা ইউনিভার্সিটিতে, এটাও কি গ্রহণ করার কথা? একটা কথা তারেক রহমান এবং বিএনপির নেতৃত্বকে আমি বলতে পারি, ডক্টর মুজিব এবং কর্নেল হাসিনের মতো কণ্ঠে মিলিয়ে আমি বলতে চাই, বাংলাদেশ কখনো ভারতীয় ইনফ্লুয়েন্স যারা লালন করে বাংলাদেশিরা তাদেরকে বিশ্বাস করে না, তাদেরকে ভালোবাসে না, শ্রদ্ধাও করে না, এমনকি তাদেরকে টলারেট পর্যন্ত করতে চায় না। আমি নিজ কানে শুনেছি এক বাংলাদেশিকে বলতে, প্রয়োজনে গুয়ের মধ্যে ডুবে যাব তবু ভারতে যাব না। এই মানসিকতা যদি বিএনপি ধারণ না করে, আজকে ঢাকা ইউনিভার্সিটিতে তাদের যেভাবে ডুবে গেছে, ভবিষ্যতের যে কোনো নির্বাচনে বিএনপি ঠিক এটাই তাদের কপালে জুটবে। বিএনপি কি আমি মনে করি সাউয়াকে ওখান থেকে সরাবে? আমি কি মনে করি মির্জা ফাককে ওখান থেকে সরাবে, আব্দুল্লাহ আল মিন্টুকে সরাবে, আমির খসরু মাহমুদকে সরাবে? নাকি বিএনপি এখন পা চাটায় ব্যস্ত হয়ে আছে রবিউল আলম নয়নের স্লোগানের উপরে? নাকি তারা আব্দুল নূর তুষারের মতো এক শয়তানের দিকে তাকিয়ে আছে? নাকি তারা মাসুদ কামালের ইন্টারপ্রিটেশনের দিকে তাকিয়ে আছে? আমি বুঝি না। বিএনপিতে তো বোদ্ধার অভাব নেই, সাংবাদিকের অভাব নেই, ব্যারিস্টারদের অভাব নেই। তারা কি এগুলো দেখে না? তারা কি এগুলো বুঝে না? নাকি না বোঝার ভান করে? আর একটা কথা আমি বলবো, গণেশ চন্দ্র রায়, দর্শকবৃন্দ কান খুলে শুনে রাখুন, এই সেই ব্যক্তি পাটগ্রাম থানা যেদিন লুট হয়েছে, হাতিবান্ধা থানা যেদিন লুট হয়েছে, এই লোক ওই দিন লালমনিরহাটে ওই থানায় কেন ওখানে অবস্থান করছিল? ওই একই লোক ঢাকা ইউনিভার্সিটির ভিসির সামনে, নিজ টিচারের সামনে কি করে টেবিলে থাপ্পড় দেয়? আমি হাসিনার সময় বলতাম, ওরে যদি কেউ জুতার বাড়ি দেয় আমি 5 লাখ দেব। আমি এই কথাটা আগে বলতাম।
ওই সরকার পতনের পরে আজ পর্যন্ত বলি নাই, কিন্তু আজকের বলছি, যেই হাত দিয়ে গণেশ চন্দ্র টেবিলে থাপ্পড় দিয়েছে, এই গণেশ চন্দ্রর হাত যদি কেউ ভেঙে দেয়, আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। কারণ ওই হাত বাংলাদেশের স্বার্থে ব্যবহৃত হয় না, ওই হাত ভারতের স্বার্থে ব্যবহৃত হয়। আর যেই হাত ভারতের স্বার্থে ব্যবহৃত হয়, ওই হাতকে আমি ঘৃণা করি। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আগামীকালকে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন তার শোতে থাকবেন, আপনারা তার অনুষ্ঠান দেখবেন। আর শুক্রবার দিন বাংলাদেশ সময় রাত 10টায় আমি অন্য কোনো বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আমার জন্য দোয়া করবেন, আমার গেস্ট যারা ছিল তাদের জন্য আপনারা দোয়া করবেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের সাথে অন্য কোনো বিষয় আমি আবার কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।